আসসালামু আলাইকুম। আজকে আমাদের জিকে লেকচার ওয়ান, আজকে ক্লাসের মধ্য দিয়ে আমাদের জিকে এর যে পর্বটা এটা শুরু হয়ে যাবে। তো আপনারা জানেন যে আপনারা সবাই ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্ট এখানে। তো জিকে যে ব্যাপারটা, এটা আমি একটু জাস্ট কয়েকটা মিনিট কথা বলে নেই। সাধারণ জ্ঞান বা জিকে, এই যে জিকে, এটার সিলেবাসটা কিন্তু বিশাল। আপনি চাইলে অনেক কিছু এখানে পড়তে পারেন, অনেক কিছু মানে অনেক কিছু, এবং কিছু কিছু কোশ্চেন আসে যেটা পড়ার জন্য আপনার আরো অনেক বেশি বিষয় সম্পর্কে জানা প্রয়োজন হয়। এন্ড সেটা জানতে গেলে আপনার অল্প পড়ে যেখানে আপনি বেশি কমন পাচ্ছেন, এই বিষয়টা আপনাকে অ্যাভয়েড করতে হচ্ছে বা একটু কম টাইম দিতে হচ্ছে, এই টপিকটা আপনি নেগলেক্ট করে যাচ্ছেন। তো এই যে ব্যাপারটা, এটা আপনাকে বুঝে উঠতে হবে যে আমি আসলে কোন কোন টপিকস পড়বো, কোনটা পড়বো না, কোনটা একেবারে বাদ দেব, এইরকম যে ব্যাপারগুলো আছে। তো আপনারা ইতিমধ্যে জানেন বা ইতিমধ্যে আপনাদেরকে কিন্তু জিকে আলটিমেট সাজেশন বইটা বা পিডিএফটা আপনাকে প্রোভাইড করা হয়েছে। তো এই পিডিএফ এ আপনি দেখবেন যে একটা টপিকস এর একেবারে নির্যাস, যেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমন বিষয় কিন্তু ইনক্লুড করা আছে। আর বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা আসলে ওইভাবে ওইটা সাজিয়েছি। তো কনসেপ্টটা হইলো যে ওই জিকে আলটিমেট সাজেশনস এন্ড মডেল টেস্ট যে বইটা আছে, ওই বইটা আমরা পুরোটাই শেষ করব। দেন আমরা কি করব, ওইটার উপর পরীক্ষা নেব। এখন কিন্তু নর্মাল পরীক্ষা চলতেছে। জিকে আলটিমেট নামে একটা টেলিগ্রাম গ্রুপ আছে, জিকে আলটিমেট নামে একটা কি আছে, টেলিগ্রাম গ্রুপ আছে। ওখানে সবাই জয়েন হয়ে নেবেন। ওখানে জিকে আলটিমেট বইয়ের উপর টোটাল 100টা মডেল টেস্ট হবে, ওই মডেল টেস্ট গুলো দেবেন। ওটা আসলে বইয়ের সাথে সম্পর্কিত, তো যারা বই দিচ্ছে তাদের জন্য, বা যারা বাহিরের সমস্যা নেই বা আমাদের ব্যাচে যারা আছে, জিকে আলটিমেট ওখানে পরীক্ষা দেবেন। তো জিকের জন্য আপনার এখন কি কি প্রয়োজন, মানে আমরা যেভাবে আপনাকে চালাচ্ছি, আপনি জাস্ট এইভাবে এখন চলতে থাকেন। কখন কোনটা প্রয়োজন, কখন কি করতে হবে, সবগুলো আমরা খুব সুন্দর করে আলোচনা করে বুঝিয়ে দেব। তো ব্যাপারটা হইলো, এখন আমরা বেসিক ইনফরমেশন গুলো পড়াচ্ছি, এটা ভালোভাবে পড়বেন। এটা ক্লাস নেওয়া হবে, ক্লাসের উপর ক্লাস টেস্ট হবে। অন্যদিকে আপনি জিকে আলটিমেটের উপর 100টা যে মডেল টেস্ট হচ্ছে, পর্যায়ক্রমিক ভাবে 25টা করে কোশ্চেন রাখা হয়, টোটাল 2500 কোশ্চেন প্র্যাকটিস করতে পারবেন ওখানে। একটা টেস্ট 3 বার করে দিতে পারবেন, ওইটা আপনি প্র্যাকটিস করবেন ওখানে, দেন এইটা পড়বেন। তারপরে জিকের জন্য আর কি কি আপনার লাগবে, আর একটা যে ব্যাপার লাগবে সেটা হইলো কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক, এই কোশ্চেন ব্যাংকটা মোস্ট ইম্পর্টেন্ট। কি কি কোশ্চেন ব্যাংক তোমাকে পড়তে হবে? বিসিএস কোশ্চেন ব্যাংক, তারপরে ডিউ কোশ্চেন ব্যাংক, সিইউ কোশ্চেন ব্যাংক, আর ইউ কোশ্চেন ব্যাংক। এই যে 4টা কোশ্চেন ব্যাংক, এটা মাস্ট লাগবে যেখানেই পরীক্ষা দাও না কেন। এই কোশ্চেন গুলো তোমাকে অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়তে হবে, এই কোশ্চেন ব্যাংক গুলো ভালোভাবে পড়বা। আর ছবির ক্ষেত্রে দেখা যায় যে ছবি কোশ্চেন ব্যাংক যেটা আছে, হুবহু অনেক কোশ্চেন এখান থেকে রিপিট করা হয়। এবার বিতে রিপিট হয় নাই, বাট ডি তে রিপিট হয়েছে, ডিতে কিন্তু রিপিট হয়েছে। তারপরে বিউপিতে কিন্তু আবার বিসিএস ডিউ এই কোশ্চেন গুলো থেকে কমন আসার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। সো কোশ্চেন ব্যাংক গুলো পড়ে নেবা। যাদের বেসিক সবকিছু ক্লিয়ার, করার কিছু পাচ্ছ না এখন, তোমরা কি করবা, কোশ্চেন ব্যাংক পড়া শুরু করে দিবা। এই কোশ্চেন ব্যাংকের পরে আমরা যেটা মেক করা হচ্ছে সেটা দেওয়া হবে অক্সিজেন সাজেশন। কি দেওয়া হবে তোমাদেরকে? অক্সিজেন সাজেশন। এই যে অক্সিজেন সাজেশন নামে একটা এমসিকিউ ফাইল দেওয়া হবে তোমাদেরকে, ওখানে বাংলা ইংরেজি জিকে থাকবে। ওখান থেকেও তুমি জিকেটা ভালোভাবে কমপ্লিট করে নেবা। তাহলে ওখানকার জিকে, কোশ্চেন ব্যাংকের জিকে, আর আমাদের আলটিমেটের জিকে, আর এদিকে যে কোশ্চেন গুলো করা হচ্ছে, পরীক্ষা নেওয়া হচ্ছে নিয়মিত এবং নেওয়া হবে সামনে, এই কয়েকটা জাস্ট কমপ্লিট করো, তাহলেই হয়ে যাবে। এর বাহিরে আপাতত কোনো কিছু লাগবে না। তার মানে আমরা যেভাবে চালাচ্ছি, রুটিন করে নাও তুমি তোমার নিজের মতো করে, এভাবে চলতে থাকো, তাহলে ইনশাল্লাহ বেস্ট একটা রেজাল্ট আসবে, বেস্ট একটা আউটকাম হবে আমাদের। তো এগুলোই ছিল কথা। সিইউ এর জন্য পানকৌড়ি, জি পানকৌড়ি কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে বেস্ট। এখানে অনেক বেশি আলোচনা করা থাকে, তো এইটা গুরুত্বপূর্ণ লাইন। আপনি যদি আমাদের জিকে আলটিমেট সাজেশন বইটা ওপেন করবেন, ওখানে দেখবেন লেখা বোল্ড করে দেওয়া আছে, অনেক ইনফরমেশন বোল্ড করে দেওয়া আছে, নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে। এই যে বোল্ড করা, আন্ডারলাইন করা বিষয়গুলো ভালোভাবে পড়বেন। এখান থেকে হুবহু কমন আসছিল এবং আসবে সামনেতে, এভাবে আপনি পড়বেন। পরবর্তীতে জিকে আলটিমেটের উপর পুরো যখন আমরা একটা ক্লাস নিব, ধরেন ওইটা একটা ম্যারাথন একটা ক্লাস হইলো, তখন আমি ডিটেইলস সবকিছু দিয়ে দিলাম। তো এখন যেভাবে বলতেছি এইভাবে চলেন। তো এতদিন তো অনেকের কথা শুনে আসছেন, এখন আমাদের কথা শুনেন আপাতত, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, হালদাও সমস্যা নেই, হালদা পানকৌড়ি সমস্যা নেই, আপনি পড়তে থাকেন। মেইন কথা হলো কোশ্চেনটা প্র্যাকটিস করতে হবে। আর কোশ্চেন ব্যাংক না পড়ে অন্তত ছবিতে পরীক্ষা দিতে আসেন না ভাই। কোশ্চেন ব্যাংক পড়ে আপনি ছবিতে পরীক্ষা দিতে আসবেন। কোশ্চেন ব্যাংক পড়ার মাধ্যমে আপনার কোশ্চেনের যে প্যাটার্ন সেটা সম্পর্কে জানতে পারবেন, আপনার ওটার উপর প্র্যাকটিস হবে। ওখান থেকে কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কমন পাওয়া 3 নাম্বারটা বাদই দিলাম, এই যে প্র্যাকটিস হওয়ার যে ব্যাপারটা এন্ড কোশ্চেন প্যাটার্ন বুঝতে পারা, ইউনিভার্সিটি কোশ্চেন কি টাইপ করতেছে, কোন বিষয়গুলো আমার ঘাটতি আছে, এইটা। তো আমাদের জিকে আলটিমেট, আমাদের ক্লাস, পরীক্ষা, এগুলোর পর যখন কোশ্চিন ব্যাংকটা পড়বেন, কোশ্চিন ব্যাংক পড়তে যেয়ে ওখানে কোন কোন কোশ্চিন আপনার প্রবলেম হচ্ছে, কোনটা বুঝতে পারতেছেন না, এই ইনফরমেশন গুলো বেসিক সহকারে আবার পড়ে নেবেন।
এইভাবে যদি আপনি কন্টিনিউ করেন রুটিন মাফিক তাহলে হয়ে যাবে। একদিন 10 ঘন্টা পরে 4-5 দিন রেস্ট এটা করার কোনো দরকার নাই। নিয়মিত 4 ঘন্টা পরে এনাফ ভাই, এনাফ। 6 ঘন্টা পরে আপনি যা করবেন আপনার আরেক ফ্রেন্ড 2 ঘন্টা পরে তাই করবে। 6 ঘন্টা আমাদের টেবিলে বসে থেকে তো লাভ নাই, আমার আউটকাম দরকার। আমি 1 ঘন্টার মধ্যে যেন 4 ঘন্টার আউটকাম নিয়ে আসতে পারি। পড়লাম, বুঝলাম যে আচ্ছা এটার মধ্যে এই টপিকস আছে, বিশ্ববিদ্যালয়ে কোনটা কোনটা আসতে পারে, এই টপিকস আসতে পারে, ওকে ঠিক আছে, আমি এমসিকিউ জানতে পারতেছি, পারতেছি এনাফ। যেটা পারতেছি শেষ, নতুনটা এখন পড়বো। এখন যেটা পারি সেটা বারবার রিভিশনের সময় না, আমরা পরীক্ষার আগে সেটা করব, যেটা পড়ছি সেটাই শুধু পড়বো, নতুনত্বে যাব না। এখন আমরা নতুন অনেক কিছু পড়বো। আমার কথাগুলো যদি মেনে চলেন ঢাবিতে টপ করবেন, সব জায়গাতে টপ করবেন। ঢাবিতে অনেক স্টুডেন্ট আমাদের কিন্তু টপ করেছে এবার। আর সেকেন্ড টাইম হিসেবে জাবিতে টপ, তারপরে রাবি চবি অনেকগুলোতে টপ করেছে। আমরা যখন ক্যাম্পাসে যাই মাঝে মধ্যেই, যখন যাই আর কি, মাঝে মধ্যে সালাম দে ভাই, আমি আপনার এই বেসে ছিলাম, ওই বেসে ছিলাম, এরকম করে কথা বলে। আচ্ছা, আহ তৃষা সরকার, আমি প্রথম থেকে যা বলছি ক্লাসের এইটা ফলো করবেন। আচ্ছা, আমাদের শেষ কাহিনী। আজকে আমাদের জিকে লেকচার 1, অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ বেঙ্গল, এখান থেকে শুরু হবে। আর আমি রাকিবুল ইসলাম, আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি ইতিহাস বিভাগে, 4র্থ বর্ষে। তো তোমাদের জিকের যে ব্যাপারটা, এটা আমি প্রচুর পরিমাণে কাজ করি। আমি নিজে বই পর্যন্ত লিখছি তোমাদের এটার উপর নির্ভর করে। তো কোথায় থেকে কিভাবে পড়তে হবে যাবতীয় বিষয়গুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব, তোমরা যা সেই অনুযায়ী পড়বা। বুঝতে পারছো? তোমরা দেখবা লাইভ ক্লাসে অনেক সময় আগের স্টুডেন্ট গুলো আসে, এসে কমেন্ট করে। ওরা মাঝে মধ্যে কি বলে জানো, যে ভাইয়া আপনারা নতুনদের জন্য এত এত কিছু করছেন, বই সাজেশন সবকিছু, আমাদের সময় যদি করতেন আমরা আরো ভালো পজিশন করতাম। যারা বলে তারাও কিন্তু টপ 100 এর মধ্যে, তাহলে যে আরো ভালো পজিশন করতাম। তো এইরকম ব্যাপারটা আর কি। আচ্ছা, আমি তাহলে আমার মেইন ক্লাসে চলে যাই, অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ বেঙ্গল। এখানে আমরা আলোচনা করব। আচ্ছা চলো আমরা একটা সাদা পেজ নেই। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে হলুদ মার্ক করা যেটা, সেটা কি দেখা যাচ্ছে হলুদ লেখা? আমার মনে হয় একটু কম বোঝা যাচ্ছে, তাই না? নোট অবশ্যই করতে হবে। নোট করে সেটা আপনি গ্রুপে পোস্ট করবেন। গ্রুপে পোস্ট করলে আমি সহ, আমার দায়িত্ব না বাট আমিও দেখবো, অন্যান্য মেন্টররা আছে তাদের দায়িত্ব দেওয়া আছে, কোনো জায়গায় কি ভুল হচ্ছে কিনা বা নোট কিভাবে করতে পারে সেটা সম্পর্কে একটা কমপ্লিমেন্ট তোমাকে দেবে। তো এইটা আর কি। আর নোট করার ব্যাপারটা কি জানো, আমি যদি বলি, আমি কিন্তু অনেক নোট করে করে পড়ি। এই যে আমার খাতা যেগুলো আছে নোট করে করে। আচ্ছা যাই হোক, আমার লেখা মোটামুটি আছে, অতটাও ভালো না তোমাদের মতো। তোমাদের মাঝে অনেকের লেখা অনেক সুন্দর। তো দেখো, নোট করে পড়লে কি হয় জানো, তুমি যখন ওই টপিকসটা বের করবা তোমার মনে হবে যে এগুলো তো আমি পড়ছি। অটোমেটিক একটা কনফিডেন্স চলে আসবে তোমার ভিতর। যখন কনফিডেন্স চলে আসবে, পড়া তোমার 50% কমপ্লিট ভাই। জাস্ট দেখে যাবা এরকম ব্যাপারটা। নোট করে করে পড়বা, তারপর বই দাগিয়ে দাগিয়ে পড়বা, নোটে দাগিয়ে দাগিয়ে পড়বা, বিভিন্ন কালারের পেন ইউজ করবা যাতে ব্রেন সহজে ওখানে আকৃষ্ট করতে পারে। জিকে তুমি আজকে পড়লে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো, 2 দিন পর আমি তো যদি ওখান থেকে কোশ্চেন করি, 80% কোশ্চেন তুমি পারবা না। জিকে সবাই ভুলে যায়। জিকে ভুলে যাওয়া এটা নর্মাল ব্যাপার, যাদের মনে থাকে তারাই হলো মানসিক রোগী। বুঝতে পারছো? তো আমার মনে হয় আমার কথাগুলো বেশি হয়ে যাচ্ছে লং, আমি আপাতত এখানেই স্টপ করি। আরো ক্লাস আছে, আমরা আস্তে আস্তে সবগুলো বলবো। আচ্ছা, এটা দেখা যাচ্ছে আহ হলুদ কালার। আচ্ছা, আমি এটা চেঞ্জ করবো, এটা নর্মালি ছিল তো এখানে স্লাইডে আর কি। আচ্ছা, আজকে মূলত আমরা যে টপিকস গুলো নিয়ে আলোচনা করব সেটা আমি একটু বলে দেই তোমাদেরকে, এটা বলে তোমার জন্য সুবিধা হবে। আচ্ছা, উপর যেহেতু দেখতে পাচ্ছ না, ওইটা বাদ, ওইটা বাদ। আমি এখান থেকে লিখে দিচ্ছি। প্রথমত আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, আমরা প্রাচীন ইতিহাস বলতে আসলে কি বোঝানো হয়, প্রাচীন মানে কি, পুরাতন, অতীতের কাহিনী, এই যে বিষয়গুলো, এটাই হইলো আমাদের কি প্রাচীন ইতিহাস। এটাই আমাদের কি প্রাচীন ইতিহাস। আচ্ছা, এটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমাদের প্রথমত আমরা কোথায় বসবাস করতেছি, আমরা কোথায় বসবাস করতেছি, আমরা কিভাবে আসলাম, এই স্থান সম্পর্কিত ইতিহাস, এই যে বিষয়গুলো, এই স্থান সম্পর্কে জানতে আমরা কাদের বিবরণী পড়তেছি, বিদেশিদের বিবরণী পড়তেছি, যাদেরকে আমরা পরিব্রাজক বলতেছি, এই সংক্রান্ত এটা আমরা পার্ট 1-এ আলোচনা করব। পার্ট 2-তে আমরা রাজনৈতিক আলোচনা করব, পলিটিক্যাল ম্যাটার বা পলিটিক্যাল হিস্ট্রি যেটা, এটা আলোচনা করব। এটা আমাদের শুরু হবে কই থেকে, আলেকজান্ডারের আক্রমণ থেকে শুরু করে লক্ষণ সেন বা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির যে আক্রমণটা ছিল সেই পর্যন্ত আমরা কন্টিনিউ করব। দেখতে পাচ্ছেন না? দেখতে পাবেন তো, দেখতে তো পাওয়ার কথা। আচ্ছা, প্রথমত আমরা এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা তো প্রাচীন বাংলার ইতিহাস বা হিস্ট্রি নিয়ে আলোচনা করব। প্রথমত আমাদেরকে হিস্ট্রি কি, এটা কি জানা প্রয়োজন না? অবশ্যই কিন্তু জানা প্রয়োজন। এখানে আমাদের দুইটা শব্দ থাকবে, একটা কি, একটা হইলো ইতিহাস, এটা একটা হইলো কি ইতিহাস, আর একটা কি, আর একটা হইলো আমাদের হিস্ট্রি। হিস্ট্রি, হিস্ট্রি অনেকে হিস্টোরি বলে। আচ্ছা যাই হোক, হিস্ট্রি আর ইতিহাস এই দুইটা শব্দ সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমরা যদি দেখি, এই যে হিস্ট্রি, এটা একটা কি শব্দ,
এটা কিন্তু একটা ইংলিশ শব্দ, যার প্রতিশব্দ কি? প্রতিশব্দ হইল ইতিহাস। তো হিস্ট্রি এই শব্দটা নিয়ে আমরা আলোচনা করব একটু। তো দেখো, প্রত্যেকটা বিষয়ের একটা কি রয়েছে? মূল রয়েছে। একটা নির্দিষ্ট শাখা প্রশাখা এরকম করে বিস্তার করতে করতে আমরা একটা মূল জায়গায় যাব, যেখান থেকে আসলে শুরু হয়েছে, সূচনার জায়গা বা আদিম জায়গা যেটা, এখানে আমরা পৌঁছাতে পারবো। তো হিস্ট্রি যে শব্দটা আমাদের রয়েছে, এটা আসছে কই থেকে জানো? এই শব্দটা আসছে হিস্টোরিয়া থেকে। হিস্টোরিয়া থেকে এই শব্দটা আসছে, যা একটা কি শব্দ? যা একটা গ্রিক শব্দ। যা একটা গ্রিক শব্দ। আর এই শব্দটা প্রথম ব্যবহার করছে কে জানো? এই শব্দটা প্রথম ব্যবহার করছে হেরোডোটাস। হেরোডোটাস এই শব্দটা প্রথম ব্যবহার করেছে, প্রথম ব্যবহার করেছে। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কোশ্চেন করি, বলতো আহ বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক কে? বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক কে? এটা আনসার করো, আমি এদিকে পড়াই এটা। তো হেরোডোটাস, হেরোডোটাস সর্বপ্রথম তার যে গ্রন্থটা ছিল, এখানে তিনি হিস্টোরিয়া এই শব্দটা ব্যবহার করছে, বা তিনি হিস্টোরিয়া শব্দটা ব্যবহার করছে, এটা মনে রাখলেই তোমার হয়ে যাবে। কোন শব্দ ব্যবহার করেছে? হিস্টোরিয়া শব্দটা ব্যবহার করেছে, যেটা কি শব্দ? একটা গ্রিক শব্দ, গ্রিক শব্দ। আর হেরোডোটাসের পরিচয় কি? হেরোডোটাস কে ছিল? হেরোডোটাস একজন গ্রিক দার্শনিক ছিল। গ্রিক দার্শনিক ছিল কে? হেরোডোটাস। হেরোডোটাস গ্রিক দার্শনিক ছিল। আমি লিখে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। তো এখানে হেরোডোটাস কি শব্দ ব্যবহার করছে? হিস্টোরিয়া শব্দটা ব্যবহার করছে। আমি যদি কোনো একটা কথা বলি, সেই কথার কি একটা মর্মার্থ থাকবে না? পুরো একটা নির্দিষ্ট মিনিং ভেবেই তো আমি কথাটা বলবো। একটা শব্দ যে ইউজ করলাম, এমনি এমনি কি ইউজ করবো? না। আজকে আমি আপনাদের যে ক্লাসটা নিচ্ছি, এটাকে আমি এমনি এমনি ক্লাস নিচ্ছি না, এটা আপনার অ্যাডমিশনের জন্য কাজে লাগবে, এই জন্য ক্লাসটা নিচ্ছি। তো হিস্টোরিয়া যে শব্দটা ব্যবহার করেছিল হেরোডোটাস, এটাকে কি হিসেবে ব্যবহার করেছে? অনুসন্ধান বোঝাতে। অনুসন্ধান বোঝাতে এই শব্দটা তিনি ব্যবহার করেছিল, অনুসন্ধান বোঝাতে। আমরা অ্যান্সার করছি থুকিডাইসিস। আচ্ছা, গ্রিক দার্শনিক, এটা দুইটাই উচ্চারণ করা যায়, সমস্যা নেই। একটা হইলো থুসিডাইসিস আর একটা হইলো থুকিডাইসিস, দুইটা ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এ কালার কি ঠিক আছে? আমি নেক্সট দিনে স্লাইড চেঞ্জ করতে পারবো, এখন আর চেঞ্জ করা যাবে না। কালার কি ঠিক আছে কিনা একটু বলেন, লেখা তো বোঝা যায় তাই না? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তো এই শব্দটা ইনি ব্যবহার করেছিল। যেহেতু হিস্ট্রি সম্পর্কে প্রথম ধারণা কে দিচ্ছে? আমাদের হেরোডোটাস দিচ্ছে। এই জন্য এই হেরোডোটাসকে কি বলা হয় জানো? এই হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক। আর বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক, এটার মানে কি? এটার মানে কি ভাইয়া, ইনি কি বিজ্ঞান সম্পর্কে তো কোনো কিছু আবিষ্কার করছে এই জন্য বলা হচ্ছে? না, এটা না। এটা কি ছিল? অনুসন্ধানমূলক শব্দ ব্যবহার করছে। প্রথম দিকে যতগুলো হিস্ট্রি রচনা করা হয়েছে, সবগুলো কি রকম ছিল জানো? সবগুলো ছিল বর্ণনামূলক। সবগুলো ছিল বর্ণনামূলক। বর্ণনামূলক ছিল সবগুলো। কিন্তু থুসিডাইসিস এই ব্যক্তিটা কি করলো জানো? এই ব্যক্তিটা বললো যে না, এরকম তো হইতে পারে না। পুরো একটা ঘটনা ঘটছে, কেন ঘটছে, তার কার্য বিবরণ, ফলাফল কি, আউটকাম, যাবতীয় বিষয় এগুলো কি করতে হবে? গবেষণা করে করে বের করতে হবে। এবং আমরা যে সোর্সটা গ্রহণ করব, শুধু প্রাইমারি সোর্স গ্রহণ করলে হবে না, এটাকে আবার পরীক্ষা নিরীক্ষা করতে হবে। শুধু জনগণের কথা শুনলে হবে না, সেই জায়গাতে যাইতে হবে, এরকম যে ব্যাপারটা। মানে আর কি না, নর্মাল বর্ণনা না, এখানে আমি গবেষণা করে লিখবো যে আসলে সঠিক কিনা। এই জন্য বলা হচ্ছে বিজ্ঞানসম্মত। এই জন্য বলা হচ্ছে কি? বিজ্ঞানসম্মত। বিজ্ঞান মানে কি? বিশেষ জ্ঞান না। বিজ্ঞান বলতে আসলে কি বোঝানো হবে? একটা বিষয়ের উপর অনেক বেশি গবেষণা, পরীক্ষা নিরীক্ষা করা। তো পরীক্ষা নিরীক্ষা, গবেষণা, অনুসন্ধান সবকিছু এসে অ্যাড করলো কে? থুসিডাইসিস বা থুকিডাইসিস। থুকিডাইসিস আপনারা দুইটাই বলতে পারেন, কোনো সমস্যা নেই, বইতে দুইটাই আছে। থুসিডাইসিস। এই জন্য ইনাকে কি বলা হচ্ছে? এই জন্য ইনাকে বলা হচ্ছে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। আর হেরোডোটাসকে কি বলা হবে? ইতিহাসের জনক বলা হবে। এটা হলো কাহিনী। আর ইতিহাস এই শব্দটা আসে কোন থেকে? সংস্কৃত শব্দ ইতি থেকে। ইতি, ইতি। এটা শব্দ, মেইন শব্দটা কি? মেইন শব্দটা হইলো ইতি। এটাকে যদি আমরা ভাঙ্গি, আমরা পাবো ইতি যোগ আস। ইতি যোগ আস। ইতি যোগ আস মানে হইলো অতীতের যে কাহিনীটা, এটাই হইলো ইতি যোগ আস দ্বারা বোঝানো হয়। এবং ইতি শব্দের আরেকটা অর্থ কি জানো? ইতি শব্দের আরেকটা অর্থ হইলো ঐতিহ্য। ঐতিহ্য, ঐতিহ্য মানে কি? ঐতিহ্য মানে হইলো, আমরা বলি না যে ও ওর বাপ দাদার ঐতিহ্য ফলো করতেছে। তার মানে কি? তার বাপ দাদা যেটা করে গেছে ও এখন এইটা ফলো করতেছে।
মানে অতীতের ঘটনা কাহিনী এই ব্যাপারকে আসলে কি বলা হয়, ঐতিহ্য বা ইতি যোগ আস, যেগুলো বর্তমানে আমি কি করব, বর্ণনা করব। এরকম কাহিনী কি, এরকম কাহিনী হইলো ইতিহাস। তো নর্মালি তোমার এখন তো কোনো সংজ্ঞা লাগতেছে না, তাই না? নর্মালি তুমি জাস্ট জানতে পারো যে ইতিহাস সংস্কৃত ভাষার একটা শব্দ, হিস্টোরি ইংলিশ, বাট আর্টসে হইলো গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ব্যবহার করছে কে, হেরোডোটাস। হেরোডোটাস একজন গ্রিক দার্শনিক ছিল, হিস্টোরিয়া দ্বারা অনুসন্ধান বোঝাইছে তিনি, এই জন্য ওনাকে বলা হচ্ছে ইতিহাসের জনক। তারপরে এখানে পাচ্ছি আমরা থুসিডাইসিস বা তুকিডাইসিস, যিনি বিজ্ঞানসম্মত বা বিজ্ঞান ভিত্তিক ইতিহাস রচনার দিকে ধাবিত করেছে, এই জন্য তাকে বলা হচ্ছে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। একটা স্ক্রিনশট দিয়ে নেন তাহলে হয়ে যাবে। জি, পুনরাবৃত্তি। থুসিডাইসিস বা থুকিডাইসিস ইনি হইল কি একটা বিষয় মানে গবেষণা করবে সেটার উপর, এই ঘটনাটা কেন ঘটছে, কোথায় ঘটছে, কিভাবে, শুধু মানুষের জনশ্রুতি কথাই বিশ্বাস করবে না, ওখানে যাবে, এই যাবতীয় বিষয়। ধরেন আমি এখন 24-এর উপর ইতিহাস লিখবো, আমি 24-এর উপর ইতিহাস লিখবো, এই জন্য আমাকে কি কি করতে হবে, আপনি এখন কি কি করবেন এটার জন্য, এটাই হলো বিজ্ঞানসম্মত। আচ্ছা, তাহলে কনসেপ্টটা কিন্তু আমাদের ক্লিয়ার, এটা আমরা ক্লিয়ার। আমরা আমাদের মেইন পড়ায় চলে যাই, এটা নরমাল একটা পড়া ছিল। স্ক্রিনশট রেখে দেন, যদি এখন নোট না করতে পারে পরবর্তীতে নোট করে নেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা মূলত আজকে পড়বো কি জানো, আমরা মূলত আজকে পড়বো আমাদের এই অঞ্চল সম্পর্কিত, বঙ্গ হইতে বাংলাদেশ, বঙ্গ থেকে বর্তমান যে বাংলাদেশটা নাম আসলো, এটা আসলে কিভাবে আসলো, কার মধ্য দিয়ে আসলো, এই যাবতীয় যে বিষয়টা আছে এই সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। প্রথমত বঙ্গ। আচ্ছা, তোমরা আমাকে বলো তো এই বঙ্গ দ্বারা তুমি কি বুঝতেছো? এক কথায় তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে বঙ্গটা কি, তুমি তাহলে তখন কি বলবা? তুমি তখন তাহলে কি বলবা, এটা যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করা হয়? এক্সামের লিডার বোর্ড যেটা, এটা আপনার রাত 12টা 10 বা 15 মিনিটে রেজাল্ট পাবলিশ করা হবে, তখন আপনি দেখতে পারবেন আপনার পজিশন সহ আপনার ফ্রেন্ডদের যাদের পজিশন আছে সেটা দেখতে পারবেন। আর যখন আপনি পরীক্ষা দেন ওখানে ভিউ রেজাল্টের একটা অপশন আসে, বা আপনার পজিশন নর্মালি ওখানে দেখানো হয়, ওইখান থেকে দেখে নিতে পারবেন। হ্যাঁ, এখানে আমরা অনেকেই আনসার দিচ্ছি, দেশ, আর্য, ইতি যোগ আস, আস, আজ না তো আস। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, চলো আমরা এটা নিয়ে আলোচনা করব। বঙ্গ এটা দ্বারা আসলে কি বোঝানো হয়? তোমরা একটা কোশ্চিন পড়ে আসছো না, যে প্রাচীন কালে এদেশের নাম কি ছিল, বিগত কোশ্চিন পড়ছো, প্রাচীন কালে এদেশের নাম কি ছিল, অপশন কিন্তু বঙ্গ ছিল, বাংলাদেশ ছিল, আরো কি কি জানি ছিল, বাট সেখানে আনসার হয়েছে কি, বঙ্গ হয়েছে। এই বঙ্গ দ্বারা কি বোঝানো হয়, নর্মালি যদি আমরা আনসার দেই, এই বঙ্গ দ্বারা বোঝানো হবে জনপদ। কি বোঝানো হবে? জনপদ বোঝানো হবে। তার পরবর্তীতে যদি আমরা একটু ভাবি যে জনপদ এই বঙ্গ দ্বারা আরো কি বোঝানো যাইতে পারে, হয়তোবা জানো না, এখন জেনে নাও। বঙ্গ দ্বারা কি বোঝানো হবে? জাতি বোঝানো হবে। আমরা যদি আরো একটু গভীর পড়ি তাহলে দেখবো বঙ্গ দ্বারা কি, স্বাধীন রাজ্য, স্বাধীন রাজ্য, স্বাধীন রাজ্য, স্বাধীন রাজ্য। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে যে দুইটা স্বাধীন রাজ্যের উদ্ভব হয়েছিল, বঙ্গ ও গৌড়, তার মধ্যে কিন্তু কি ছিল, বঙ্গ ছিল। তার মানে এই এক বঙ্গের আমরা কতগুলো পরিচয় পাচ্ছি এখানে, আমরা জনপদ পাচ্ছি, জাতি পাচ্ছি, স্বাধীন রাজ্য পাচ্ছি, সবগুলো কিন্তু আমরা এটার পরিচয় হিসেবে পাচ্ছি। আচ্ছা, এই বঙ্গ এই শব্দটা কিভাবে গঠিত হয়েছে? বিভিন্ন ঐতিহাসিক বা বিভিন্ন ইতিহাসবিদ বিভিন্ন ভাবে বঙ্গ শব্দের ব্যাখ্যা করেছে, তার মধ্যে আমি জাস্ট দুইটা ব্যাখ্যা তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা দেখি একটু। বঙ্গ শব্দ বলা হচ্ছে, এই যে বঙ্গ শব্দ, এই শব্দটা আসছে কই থেকে? এই শব্দটা আসছে বং থেকে। কই থেকে আসছে? বং থেকে। বং আসছে কই থেকে? বং আসছে হইলো অং থেকে। কই থেকে আসছে? অং থেকে আসছে। এরকম ভাবে বোঝানো হয়। তাহলে আমরা একটু দেখি, চলো এখানে। এই যে আমাদের বঙ্গ মেইন শব্দ কই থেকে আসছে? বং থেকে আসছে। বং আসছে কই থেকে? অং থেকে আসছে। আর এই অং যেটা আছে না, এটা একটা চীনা শব্দ। এটা কি? এটা একটা চীনা শব্দ। এই অং শব্দের অর্থ কি? এই অং শব্দের অর্থ হইল জলাভূমি। এই অং শব্দের অর্থ কি? এই অং শব্দের অর্থ হইল জলাভূমি। আচ্ছা, আমরা যদি একটু চিন্তা করি, যে অং শব্দের অর্থ জলাভূমি, এই অং এর সাথে কি বঙ্গের কোনো সম্পর্ক আছে? কোনো কি মিলে অর্থগত ভাবে? এটা কি আসলে মিলে? এটা কিন্তু মিলে যায়। কি হয় মিলে যায়? বাংলাদেশ কি? বাংলাদেশ নদীমাতৃক দেশ। তো বাংলাদেশ এখানে জলাভূমি থাকবে না তো কই জলাভূমি থাকবে? তো বাংলাদেশ কি? নদীমাতৃক দেশ। সেই হিসেবে কিন্তু এইটা মিলে যায়। এই কনসেপ্টটা আমরা মনে রাখবো। এই ধারণা বা এটা তথ্যসূত্র কি? তথ্যসূত্র হইল আবুল ফজল।
তথ্যসূত্র হইল আবুল ফজল। আবুল ফজল। আবুল ফজল। বলতো আবুল ফজল কে ছিল? আবুল ফজলের পরিচয় কি? হু ইজ আবুল ফজল? আবুল ফজল কে, এটা আমরা বলি একটু। অন্তরা ওয়াসিমা, আকবরের সভাকবি। আবুল ফজলের অনেকগুলো পরিচয় আছে। মানব কল্যাণ লিখছেন। আরে না না, মানব কল্যাণ এইখানে কেন? আপনি অন্যটাতে চলে গেছেন। আচ্ছা আচ্ছা, অনেকগুলো পরিচয় তার, এইটা এই চলে আসতেছে পরিচয়গুলো। জি এইটাই। ধরেন আপনি এখন জিকে একটা টপিকস পড়তেছেন, একটা টপিকস পড়তেছেন। নর্মালি আমি যদি বলি, আমার জন্য দোয়া করিয়েন, 17 তারিখে আমার এক্সাম আছে আর কি, 301 কোর্স। ধরেন নর্মালি আপনাদেরকে যেগুলো পড়া এবং টপিকস এগুলোই আর কি ইতিহাসের। তো নর্মালি আমার সামনে একটা টপিকস আছে, সেটা কি? সেটা হইলো যে আমার পড়তে হচ্ছে ওয়ারেন হেস্টিংস সম্পর্কে। তিনি তার শাসন এখানে সুদৃঢ়করণের জন্য কি কি করেছে, এটার মধ্যে চলে আসতেছে। তো এখানে কয়েকটা শব্দ আসবে, দেওয়ানি আসবে, তারপরে আপনার রেগুলেটিং অ্যাক্ট আসবে, পিচের অ্যাক্ট আসবে, তারপরে চার্টার অ্যাক্ট আসবে। এগুলোর সাথে অন্যান্য বিষয়গুলো সম্পর্কিত। আমার কাজ হবে কি, প্রত্যেকটা শব্দের সাথে আরেকটা শব্দ যে খুঁজে পাচ্ছি আমি, এই শব্দ দ্বারা কি বোঝানো হচ্ছে, এটা কি আমি জানি নাকি জানি না। তো এইরকম জিকে পড়ার সময় শুধু একটা বিষয় না, একটা বিষয় শুধু না, এটার সাথে সম্পর্কিত আরো যে বিষয়গুলো আছে এটাও ভালোভাবে মনে রাখতে হবে। আবার আমি বারবার রিপিট করে বলতেছি, এমসিকিউ যখন সলভ করবেন ভাই, 4টা অপশন দিয়ে চেষ্টা করবেন। 4টা অপশন দ্বারা কি কি হয়? ধরেন জনপদ পড়তেছেন, বঙ্গ জনপদের অবস্থান দেওয়া আছে একটা অঞ্চল, পাশাপাশি অন্য যে অঞ্চলগুলো দেওয়া আছে, ধরেন সিলেট দেওয়া আছে বা চট্টগ্রাম দেওয়া আছে বা নোয়াখালী দেওয়া আছে বা কুমিল্লা দেওয়া আছে, এগুলো দ্বারা কি হয় পাশে ছোট্ট করে লিখে রাখবেন। বই পুরো আঁকাই ফেলে দেন, আঁকাই ফেলে দেন বই। আচ্ছা, এনার অনেকগুলো পরিচয় আমি যদি বলি, আচ্ছা মুখে বলি, এখন তো আমাদের এটা পড়া না, আমরা ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার যখন পড়বো তার মধ্যে বিশেষ করে মিডিয়াবল পিরিয়ড যেটা আমাদের রয়েছে। তো আবুল ফজল, আবুল ফজল সম্রাট আকবরের সভাকবি ছিল, সম্রাট আকবরের উপদেষ্টা ছিল, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে, সম্রাট আকবরের বন্ধু ছিল। এন্ড এই আবুল ফজল সহ আর অন্যান্য ব্যক্তিবর্গ যারা ছিল, তাদের কারণে সম্রাট আকবর তার মেইন যে ধর্ম, মানে ইসলামের সুন্নিটা ফলো করতো তিনি, এখান থেকে কিন্তু দূরে সরে যায়, এখান থেকে তিনি দূরে সরে যায়। আমরা পরবর্তীতে আলোচনা করবো সেগুলো, সমস্যা নেই। তারপরে কি, তারপরে হইলো আকবরনামার লেখক। আমরা যাবো ওই কনসেপ্টে, আকবরনামা, আইনি আকবরী, যাবতীয় সবকিছু কনসেপ্টে আমরা যাব। আচ্ছা, তাহলে এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার কিন্তু, যে বঙ্গ শব্দটা কিভাবে আসছে। এখন কথা হলো যে ভাই আপনি জাতি কেন বললেন, জাতি কেন বললেন? বঙ্গ, এই যে জাতিটা আছে না, এই বঙ্গ জাতি কি করেছিল জানো? যে স্থানে বসবাস গড়ে তুলেছিল সেটাকেই কি বলা হচ্ছে? সেটাকেই বলা হচ্ছে বঙ্গ জনপদ। তার মানে বঙ্গ জাতি যেখানে বসবাস গড়ে তুলেছিল সেটাকেই বলা হচ্ছে বঙ্গ জনপদ। এই জন্য জাতি ও জনপদ দুইটাই কিন্তু সেম। ঠিক একই রকম ভাবে পুণ্ড্রর ক্ষেত্রেও প্রযোজ্য, পুণ্ড্র দ্বারা জাতিকেও বোঝানো হয়, জনপদকেও বোঝানো হয়। আর স্বাধীন রাজ্যের কনসেপ্টটা কখন? রাজা শশাঙ্ক যখন মারা যায় তার পরবর্তীতেই কিন্তু কি হয়েছে, সরি শশাঙ্ক না, আমাদের গুপ্ত শাসক, শশাঙ্কর পরবর্তীতে আমাদের গোপাল, গুপ্তদের দুর্বলতার সুযোগে, গুপ্তদের যখন দুর্বলতার সুযোগ হয়, দুর্বলতার, গুপ্তদের, আচ্ছা গুপ্তদের দুর্বলতার সুযোগে দুইটা স্বাধীন রাজ্য গড়ে ওঠে, তার মধ্যে একটা ছিল কি বঙ্গ। তো এই কনসেপ্টটা, আচ্ছা একটা স্ক্রিনশট দিয়ে নাও, পরে এখান থেকে ভালোভাবে নোট করে নেবা। ক্লাস আটকে যাচ্ছে? আহ ক্লাস কি ঠিক আছে কিনা, আচ্ছা এটা একটু বলেন আমাকে। আটকাচ্ছে, ক্লিয়ার, আচ্ছা আমি বুঝতে পারতেছি না, আপনারা কেউ বলতেছেন আটকাচ্ছে, কেউ বলতেছেন ঠিক আছে। একটু কারেকশন, মানে ইয়েটা চেঞ্জ করে নেন, আপনার যে ইয়েটা আছে, নেট কানেকশনটা। আচ্ছা আমি এটা তাহলে একটু এ করে দিলাম, ক্লিন করে দিলাম। আচ্ছা, আমরা এখন বঙ্গ সম্পর্কে পড়বো আরো একটু, কয়েকটা বিষয় শুধু পড়তে হবে আমাদের। এই যে বঙ্গ, এটা আমরা সর্বপ্রথম কার বিষয় থেকে জানতে পারি বা কোথায় সর্বপ্রথম বঙ্গের উল্লেখ পাওয়া যায়? ক্লাসের সাথেও নোট করতে পারেন, পরবর্তীতেও নোট করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে বঙ্গ শব্দটার উল্লেখ আমরা কোথায় সর্বপ্রথম পাই? এই গ্রন্থটার নাম কি? ঐতেরীয় আরণ্যক। ঐতেরীয় আরণ্যক, 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 ঐতেরীয় আরণ্যক, মেবি এখানে জফলা নাও হইতে পারে। ঐতেরীয় আরণ্যক, এখান থেকে আমরা জানতে পারি। এবং এই গ্রন্থের রচয়িতাকে ঐতেরীয়, মানে এটাই হবে ঐতেরীয় মহিদাস, তার সাথে কি মহিদাস, মহিদাস, মহিদাস। আচ্ছা এটা আমরা দেখবো একটু, চলো। বঙ্গ, বঙ্গ এটা কোন গ্রন্থে আমরা জানতে পারি? এটা আমরা জানতে পারি ঐতেরীয় আরণ্যক গ্রন্থ থেকে।
যার রচয়িতা হইল ঐতিহ্য মহিদাস। যার রচয়িতা হইল আহ আচ্ছা, আমার কথা মানে যাদের একেবারে ক্লিয়ার সবকিছু ঠিকঠাক আছে কয়েকজন একটু বলেন তো যে ঠিক আছে, মেসেজে একটু লেখেন যে ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করতে পারবো। ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার দেখতে পাচ্ছে, তাহলে তো সমস্যা নেই। ঐতিহ্য আরণ্যক, ঐতিহ্য মহিদাস এটা রচয়িতা। অনেক সময় আপনাদের মনে থাকে না যে কোন গ্রন্থে বলা হয়েছে ঐতিহ্য আরণ্যক নাকি ঐতিহ্য, আচ্ছা যেটাই হোক, বাকি যে অন্য গ্রন্থগুলো আছে এটা, আচ্ছা এই কনসেপ্টটা বাদ আমার, এটা বারবার চোখে আসতেছে। তো ঐতিহ্য মহিদাস, ঐতিহ্য আরণ্যক। তো ঐতিহ্য আরণ্যক গ্রন্থটা আমরা কিভাবে মনে রাখবো জানো? ঐতিহ্য এটা হলো ব্যক্তির নাম, কই থেকে আসছে? ঐতিহ্য মহিদাস ওই ব্যক্তির নাম থেকে আসছে। আমরা কিন্তু জানি বিভিন্ন গ্রন্থ কিন্তু ব্যক্তির নামে করা হয়। এইরকম ঐতিহ্য মহিদাস একজন ব্যক্তির নাম, তিনি একজন একটা গ্রন্থ রচনা করেছে, যে গ্রন্থে তার নামের অংশ অ্যাড করেছে। অ্যাড কি? অ্যাড করেছে ঐতিহ্য, অ্যাড করেছে ঐতিহ্য। আর আরণ্যক শব্দটা তিনি নতুন করে নিয়ে আসে। আরণ্যক দ্বারা কি বোঝানো হয়? আরণ্যক দ্বারা কি বোঝানো হয়? বন, জঙ্গল, অরণ্য, এইসব কিছুকে বোঝানো হবে। সেই সময় কি বাংলা বন জঙ্গলে পরিপূর্ণ ছিল না? অবশ্যই, সেই যুগে এত নির্মাণ কিভাবে সম্ভব, তাই না? বন জঙ্গলে পরিপূর্ণ ছিল। তো এই জন্য এটা আমরা ইজিলি এইভাবে চাইলে মনে রাখতে পারি। বঙ্গ শব্দের প্রথম উল্লেখ আমরা কোথায় পাই? ঐতিহ্য আরণ্যক গ্রন্থে পাই, যার রচয়িতাকে ঐতিহ্য মহিদাস। তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার যে আমাদের যে বর্তমান বাংলাদেশ, এই বাংলাদেশটা যার প্রাচীন নাম বা প্রাচীন অঞ্চল যেটা ছিল, এটা কি? এটা ছিল বঙ্গ। এটা কি ছিল? এটা ছিল বঙ্গ। বঙ্গ দিয়ে কি শেষ? আরো কি নাম চেঞ্জ হয় নাই? আরো অনেক নাম চেঞ্জ হয়েছে, এটা আমরা একটু দেখবো। খোদা, একজন বলে ক্লিয়ার তো আর একজন বলে ক্লিয়ার না, তার মানে বোঝা যাচ্ছে আমার এখানে ক্লিয়ার, আপনাদের যাদের প্রবলেম হয়েছে আবার একটু রিজয়েন করেন, তাহলে মেবি ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমাদের বঙ্গের ঝামেলাটা ক্লিয়ার, বঙ্গের ঝামেলাটা ক্লিয়ার। এই সম্পর্কে তো আমরা অনেকগুলো শব্দ কিন্তু জানি। এখন আমরা দেখবো বাঙ্গালা সম্পর্কে। এখন আমরা কি দেখবো? বাঙ্গালা, বাঙ্গালা এটা সম্পর্কে আমরা আলোচনা করব, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। আচ্ছা, বাঙ্গালা এই শব্দটা প্রথম কে ব্যবহার করেছিল? এই শব্দটা প্রথম ব্যবহার করেছে ইবনে বতুতা। প্রথম ব্যবহার করেছে ইবনে বতুতা। ইবনে বতুতা এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল। এই যে ইবনে বতুতা, ইবনে বতুতা আমাদের এই ভারতবর্ষে কি করার জন্য আসছিল? ভারতবর্ষে ভ্রমণ করার জন্য আসছিল, তার কাহিনী রচনা করার জন্য আসছিল। এন্ড পরবর্তীতে ভারতবর্ষ থেকে বাংলায় আসেন, তিনি চট্টগ্রাম হয়ে বাংলায় প্রবেশ করেছিল, পরবর্তীতে সিলেট যায়। তো সিলেট আসার তার মেইন কারণ বা বাংলায় আসার মেইন কারণ ছিল কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করার জন্য। হযরত শাহজালালের সাথে দেখা করার জন্যই কিন্তু ইবনে বতুতা বাংলায় প্রবেশ করেছিল চট্টগ্রাম দিয়ে, পরবর্তীতে তিনি সিলেট চলে যান। আচ্ছা যাই হোক, এখন আমরা বাঙ্গালা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। বাঙ্গালা শব্দটা প্রথম ব্যবহার করেন কে? ইবনে বতুতা, একজন বিদেশি পর্যটক হিসেবে। বিদেশি, বিদেশি পর্যটক, বিদেশি পর্যটক হিসেবে বাঙ্গালা শব্দটা ব্যবহার করেছে কে? বাঙ্গালা শব্দটা ব্যবহার করেছে ইবনে বতুতা। ইবনে বতুতা বাঙ্গালা শব্দটা ব্যবহার করেছে, একজন বিদেশি পর্যটক হিসেবে ব্যবহার করেছে এই কনসেপ্টটা। আচ্ছা, আমি একটু আরো আলোচনা করি এখানে, যেহেতু আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি এখানে। আচ্ছা, আমরা একটা শব্দ লিখবো, চলো। সেটা হইলো যে পরিব্রাজক। পরিব্রাজক, পরিব্রাজক বলতে আসলে কি বোঝানো হয়? ইবনে বতুতা ইনি কিন্তু একজন কি ছিল? পরিব্রাজক ছিল। ইবনে বতুতা কোন দেশের নাগরিক? ইবনে বতুতা মরক্কোর নাগরিক, মরক্কোর নাগরিক। ইবনে বতুতা যার গ্রন্থের নাম কি? গ্রন্থের নাম কিতাবুল রেহেলা। কিতাবুল রেহেলা, কিতাবুল রেহেলা। রেহেলা বা রিহেলা যেটাই হোক না কেন সমস্যা নেই, কিতাবুল রেহেলা। কিতাবুল রেহেলা বা সফরনামা, সফরনামা। এই গ্রন্থে তিনি আমাদের এই বাঙ্গালা বা এই অঞ্চলের বাঙ্গালা সম্পর্কিত ইউজটা দেখাইছে। বাঙ্গালা শব্দটা তিনি বারবার ব্যবহার করেছে, বাংলা সংক্রান্ত অনেক বিষয়ে তিনি লিখেছে এই গ্রন্থতে। কিতাবুল রেহেলা বা সফরনামা, যিনি মরক্কোর নাগরিক ছিল। পরিব্রাজক বলতে কি বোঝানো হয়? পরিব্রাজক বলতে কি বোঝানো হয়? পরিব্রাজক বলতে বোঝানো হয় যেই ব্যক্তি পরিব্রাজন করে। যেই ব্যক্তি কি করে? পরিব্রাজন করে। পরিব্রাজন মানে কি? পরিব্রাজন মানে হইলো ভ্রমণ বা পর্যটন। আমরা ভ্রমণ লিখি, ভ্রমণ। ভ্রমণ, ভ্রমণ মানে কি? এক দেশ থেকে অন্য দেশে যাওয়া। তো শব্দটা দেখে আমরা অনেকেই ভয় পেয়ে যাই, ভাই পরিব্রাজক মানে আমার কি, তারা কি বোঝানো হচ্ছে? পরিব্রাজক শব্দটা আসছে কই থেকে?
পরিব্রাজন থেকে। যেই ব্যক্তি পরিব্রাজন করে তাকে আমরা কি বলবো? পরিব্রাজক বলবো। যেই ব্যক্তি পর্যটন করে তাকে আমরা কি বলবো? পর্যটক বলবো। এখন কনসেপ্ট হলো এটা যে ভাই, যদি পরিব্রাজকও থাকে আবার পর্যটকও থাকে, পর্যটক আছে, আমি কোনটা লাগাবো? ভাই এখানে পরিব্রাজক এই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট, এই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আশা করি কনসেপ্টটা কিন্তু আমাদের ক্লিয়ার। পিডিএফ তো আপনাদেরকে দেওয়া আছে, পিডিএফ আপনাদেরকে দেওয়া আছে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এখন জাস্ট আমি যে কনসেপ্ট গুলো পড়াচ্ছি এগুলো আপনি জাস্ট ভালোভাবে পড়বেন একটু, তাহলেই হয়ে যাবে, নোট করে করে পড়বেন। আচ্ছা, তো আমি যেখানে বলতেছিলাম এই যে পরিব্রাজন, যে ব্যক্তি পরিব্রাজন করে তাকে কি বলা হবে? তাকেই বলা হবে পরিব্রাজক। তাকেই কি বলা হবে? পরিব্রাজক বলা হবে। ইবনে বতুতা কি? ইবনে বতুতা একজন পরিব্রাজক। যদি কখনো আপনি দেখেন অপশনে দেওয়া আছে যে পরিব্রাজক অপশনে আছে, আবার পর্যটক অপশনে আছে, আপনি তখন কি করবেন? পরিব্রাজক এই অপশনটাকে দাগাবেন, এই অপশনটাকে আপনি দাগাবেন। আচ্ছা, এরা সম্পর্কে তথ্য শেষ। আমরা এখন যেটা পড়বো সেটা হইলো শামসুদ্দিন ইলিয়াস শাহ বাঙ্গালা। বাঙ্গালা, বাঙ্গালা। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবা কত সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ সবগুলো জনপদকে একত্র করে নামকরণ করেছিল বাঙ্গালা? সালটা কত? কেউ বলতে পারবা সালটা কত? এটা আমরা একটু সবাই আনসার দিই তো। কত সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার সবগুলো জনপদকে, মানে দুইটা বাংলারই মানে অবিভক্ত বাংলা গঠন করছিল আর কি, সবগুলো জনপদকে একত্র করে নামকরণ করেছিল বাঙ্গালা? হ্যাঁ, এই তো, সুন্দর। এগুলো কোশ্চেন কিন্তু পারতে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসছিল ঢাবিতে গতবারই আসছিল। 1352, জি 1352। 1352 সালে কি হয়েছে? 1352 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ সবগুলো জনপদকে একত্র করে নাম দিয়েছিল কি? নাম দিয়েছিল বাঙ্গালা। তোমাদের দুইটা কোশ্চেন করি, দেখি তো কে কে অ্যান্সার করতে পারো। কোশ্চেন আগে মনোযোগ দিয়ে পড়বা, কোশ্চেনটা কি বলা হচ্ছে এখানে? অবিভক্ত বাংলা, অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম, সার্বভৌম রাজা কে ছিল? রাজা কে ছিল? যদিও আমি একবার নাম উচ্চারণ করেছিলাম তার। এটা কে ছিল? অবিভক্ত বাংলার, কোশ্চেনটা মনোযোগ সহকারে পড়ো। অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে ছিল? কে ছিল এটা আমরা বলি। হ্যাঁ, এই তো সুন্দর, আপনারা রেসপন্স করবেন এভাবে, আমরা সবাই ক্লাসে পড়বো, আপনিও পড়বেন আমিও পড়বো, আমরা সবাই পড়বো এখানে। শশাঙ্ক। আচ্ছা, এখানে সবকিছু ঠিকঠাক আছে, প্রথম স্বাধীন ও সার্বভৌম। এখানে এই রাজা শব্দটা বাদ দিয়ে বলা হচ্ছে প্রথম মুসলিম শাসক কে ছিল? প্রথম মুসলিম শাসক বা সুলতান, তখন আনসার কি হবে? প্রথম মুসলিম শাসক বা সুলতান। প্রথম মুসলিম শাসক বা সুলতান কে ছিল? এটা সঠিক আনসার কি হবে? জি, আগেরটা শশাঙ্ক, এটা সঠিক উত্তর আমাদের, আমরা নেক্সট আলোচনা করব। জি, তানজিলা আপু আনসার দিয়েছে প্রথমে শামসুদ্দিন ইলিয়াস শাহ। জি, এটাই কিন্তু সঠিক উত্তর, শামসুদ্দিন ইলিয়াস শাহ। এই শামসুদ্দিন ইলিয়াস শাহ 1352 সালে সবগুলো জনপদকে একত্র করেছিল, সবগুলো জনপদকে একত্র করে নাম দিয়েছিল কি? বাঙ্গালা। তোমরা কেউ বলতে পারবা এই যে বাঙ্গালা যে নামটা দিয়েছিল, এইরকম আরেকজন ব্যক্তি যিনিও সবগুলো জনপদকে একত্র করে নাম দিয়েছিল গৌড়, সেটা কি? সেটা কি এটা একটু বলো, এরপরে আমি বুঝাই দিচ্ছি গৌড় বলতে কি বোঝানো হয়। একজন গৌর বা গৌর দুইটাই উচ্চারণ করা যায়, কোনো সমস্যা নেই। এই যে গৌর বা গৌর, এই নামকরণটা কে করেছিল? সেই ব্যক্তিটাও কিন্তু সবগুলো জনপদকে একত্র করেছিল, একত্র করে নাম দিয়েছিল, একজন স্বাধীন শক্তিশালী সার্বভৌম রাজা ছিল। আচ্ছা, হ্যাঁ শশাঙ্ক, ভাবলাম যে এখনই তো আলোচনা করলাম, আপনারা কি অন্যটা আনসার করেন নাকি, এই জন্য আর কি। আচ্ছা, এটাও কিন্তু শশাঙ্ক, মানে দুইটাই সেম। শশাঙ্ক, শশাঙ্ক। আচ্ছা ঠিক আছে, শশাঙ্ক এটা সঠিক উত্তর হবে। দেখো তাহলে একটু চিন্তা ভাবনা করো না, শুধু বই ইনফরমেশন দেওয়া আছে, পড়তেছো যে গৌর এটা ওইটা এটা এইরকম করে, কখনো কি মাথার মধ্যে কোশ্চেন আসছিল যে আচ্ছা শশাঙ্ক নামকরণ করলো গৌর, গৌর নামে অঞ্চলও রয়েছে যেটা মুর্শিদাবাদ, মালদহ, বর্ধমান, আমাদের এখানকার চাঁপাইনবাবগঞ্জ। আবার দেখতে পাই যে সম্রাট হুমায়ুনও গৌরকে বললো জান্নাতাবাদ। মানে কি এটা, কখন কোন গৌরকে বোঝানো হচ্ছে, এটা কি? এই কনসেপ্ট আমি সারা জীবনের জন্য ক্লিয়ার করে দেই, চলো।
প্রথম যে কনসেপ্টটা, এটা হইলো যে গৌর। এই গৌর, শশাঙ্কর যে গৌরটা আছে না, শশাঙ্কর যে গৌর বা গৌর যেটা, এই গৌর বলতে আমরা কি বুঝবো? পুরো বাংলা, মানে নিখিল বাংলা বা পুরো বাংলা বা অবিভক্ত বাংলা বা চুক্ত বাংলা, তোমার ইচ্ছা যেটা ব্যবহার করতে পারো, পুরো বাংলা। এই গৌর বলতে কি বোঝানো হচ্ছে? এই গৌর বলতে পুরো বাংলাকে বোঝানো হচ্ছে। আর আমরা যখন জনপদ পড়ার সময় গৌর পড়ি, তখন ওই গৌর দ্বারা কি বোঝানো হয়? তখন ওই গৌর দ্বারা নির্দিষ্ট জনপদকে বোঝানো হয়, নির্দিষ্ট জনপদকে বোঝানো হয় যেটা ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করতেছে। বুঝতে পারছো? কনসেপ্ট হলো এটা। তাহলে গৌর জনপদ এটা হইলো আলাদা, গৌর জনপদ, যার মধ্যে বাংলাদেশের কোন জেলা রয়েছে? চাপাই, চাপাই রয়েছে। চাপাই, চাপাই কিন্তু আছে, মানে চাপাই নবাবগঞ্জ, এটা হলো গৌর। তারপরে সম্রাট হুমায়ুন গৌরকে যে জান্নাতাবাদ বলল, গৌরকে যে জান্নাতাবাদ বলল, গৌরকে যে জান্নাতাবাদ বললো, এটা বলতে কি বোঝানো হয় বলো তো কেউ একজন? গৌরকে যে জান্নাতাবাদ বললো হুমায়ুন, এখানে এই গৌর দ্বারা তিনি কি বোঝাইছে? এখানে গৌর দ্বারা কি বোঝাইছে? আচ্ছা, তন্ময় তাহসান, তুমি একটু অন্য কানেকশন একটু ইউজ করবা? আমার কথা শুনতে বোঝেন নাই? আচ্ছা, আমি যেটা বললাম আর কি, এটা কোন কোশ্চেন করছিলাম মনে ভুলে গেছি। আচ্ছা, গৌর যেটা আছে না, সম্রাট হুমায়ুন যে বললো গৌরকে জান্নাতাবাদ বললো, কি বললো? গৌরকে জান্নাতাবাদ। তোমরা জানো এই যে গৌরকে যে জান্নাতাবাদ বলছে না, এই যাকে জান্নাতাবাদ বললো, তার জন্যই কিন্তু তিনি শাসন ক্ষমতা হারিয়েছিল। এই অঞ্চলের জন্য কিন্তু তিনি তার শাসন ক্ষমতা হারিয়েছিল। আমরা ইসলামিক হিস্ট্রিতে পড়বো এগুলো। ভিউ কোয়ালিটি লো হয়ে গেছে, এখন সবার প্রবলেম। আমি তাহলে আবিরকে বলতেছি। আচ্ছা, আবার ক্লিয়ার তো সব ভাই, আমার মাথা পুরো শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, ক্লিয়ার। আমি আর দেখবো না এইদিকে। আচ্ছা, এটা এটা বলো, এটা গুরুত্বপূর্ণ, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। জিকে অনেক পড়ছো নিচে, জিকে আবার কি পড়তে হয় নাকি প্রাইভেট, জিকে আবার ক্লাস করতে হয়, এখন বুঝবা যে জিকে কেন পড়তে হবে। তুমি যে কনসেপ্ট গুলো রিডিং পড়ে গেছো, তার মধ্যে যে কিছু কিছু বিষয় আছে, এগুলো খুঁজেই পাও নাই তুমি। এই বিষয়গুলো খুঁজে বের করার দায়িত্ব মেন্টরের। আমি আমি ক্লাস করাচ্ছি, এদিকে বারবার দেখার জন্য আমি অনেকটা ইয়ে হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, এটা একটু আনসার করি আমরা। সুপার বেসিন কই কি আর ভাই আপনার? বই ওইটা আমাদের নক দিলেই পাবেন আপনি। আচ্ছা, জান্নাতাবাদ যেটা বলেছিল, এটা কোনটা জানেন? আল্লাহ, সব মিশাই দিছি। আচ্ছা, জান্নাতাবাদ যেটা বলেছিল, এটা হলো পুরো গৌর, পুরো গৌর বা বাংলা অঞ্চলকে তিনি জান্নাতাবাদ বলেছিল, জান্নাতাবাদ বলেছিল। এটা যেটা আমাদের 1538-এর কাহিনী, আমরা পরবর্তীতে ওইটা পড়বো, পরবর্তীতে পড়বো। আচ্ছা, আমরা এখন নেক্সটে যাবো, চলো। আচ্ছা, শামসুদ্দিন ইলিয়াস শাহ 1352 সালে সবগুলো জনপদের নাম একত্র করে নাম দিল কি? নাম দিল হইলো বাঙ্গালা, বাঙ্গালা। আমাদের অঞ্চলের কি নাম দিয়েছিল? আমাদের অঞ্চলের নামটা কি দিয়েছিল? আমাদের অঞ্চলের নাম বা বর্তমান বাংলাদেশের যে ভূখণ্ড, এই অঞ্চলের নাম কি দিয়েছিল? কে বলতে পারবা দেখি? এই অঞ্চলের নাম কি দিয়েছিল? ও, জান্নাতাবাদ যেটা বলেছিল আর কি, গৌর, গৌরকে জান্নাতাবাদ বলেছিল হুমায়ুন গৌড়ের সৌন্দর্য, অপার ভান্ডার, ধন সম্পদ, এগুলো দেখে এটা আসলে বাংলা, পুরো বাংলাকে বলেছিল। গৌর দ্বারা পুরো বাংলাকে বোঝাইছে, জনপদ না। মূলকি বাঙ্গালা বা বাঙ্গালা মুল্ক, মূলকি বাঙ্গালা। কি এটা? মূলকি, মূলকি বাঙ্গালা, মূলকি বাঙ্গালা। ওকে, ঠিক আছে। তাহলে কি বলেছিল? মূলকি বাঙ্গালা। মূলক শব্দের অর্থ কি? মূলক শব্দের অর্থ হইল দেশ। মূলক শব্দের অর্থ দেশ, আর বাঙ্গালা মানে কি? বাংলা, তার মানে বাংলাদেশ। তিনি কিন্তু নাম রেখেছিল কি? বাংলাদেশ। যদি কখনো এখানে শরিয়া আইন বা খেলাফত প্রতিষ্ঠা হয়, যদি কখনো, তখন কিন্তু এই কনসেপ্টটা আসবে যে শামসুদ্দিন ইলিয়াস শাহ এটা করেছিল, এটা কিন্তু আসবে। হ্যাঁ, মুলকি বাঙ্গালা বা বাঙ্গালা মুলক, আপনারা যারা বিভিন্ন ইসলামিক সিরিজ দেখে থাকবেন, তারা দেখবেন ওখানে উচ্চারণ করা হয় যে মুলকি বাঙ্গালা বলে না, বাঙ্গালা মুলক বলে, বাঙ্গালা মুলক বলে। বাঙ্গালা মুলক মানে কি? বাংলাদেশ, আমাদের যে ভূখণ্ড এটা। তাহলে কনসেপ্টটা কিন্তু আমাদের এইটা শেষ। তারপরে আমরা দেখবো আমাদের অঞ্চলের নাম কি বলা হচ্ছে? সুবা বাংলা, সুবা বাংলা, সুবা বাংলা। আপনারা বলেন সুবা শব্দের অর্থ কি? সুবা বাংলা। আমার ক্লাসে সবাই পড়াশোনা করে আসবেন, আপনাদেরকে আমি আগেই লেকচার শিট দিয়ে রাখছি। জিকে আলটিমেট সাজেশন লেকচার শিট খুব ভালোভাবে পড়ে নেবেন, সেটা পড়ে আসবেন ক্লাসে, আমরা এগুলো আলোচনা করবো। আপনার কনফিউশন কোশ্চেন আমারে বলবেন, আমি সেটা সলভ করে দেবো। এরকম ভাবে আমরা পড়াশোনা করবো এটা। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। হ্যাঁ, সুবা, সুবা,
সুবা শব্দের অর্থ কি? সুবা শব্দের অর্থ হইল প্রদেশ, প্রদেশ, প্রদেশ। আর সুবার দায়িত্বে যে থাকবে তাকে কি বলা হবে? সুবার দায়িত্বে যে থাকবে তাকে বলা হবে সুবেদার। সুবেদার বা সুবাদার, দুইটাই সঠিক। সুবাদার, সুবাদার বা সুবেদার বলা হবে তাকে, তাকে সুবাদার বা সুবেদার বলা হবে, সুবাহ শব্দ দ্বারা বোঝানো হচ্ছে। তাহলে সুবাদার আমরা কি কি বুঝলাম? সুবাদার আমরা বুঝলাম এটা কি, এটা হইলো একটা প্রদেশ, প্রদেশ। আচ্ছা, প্রদেশের ইংরেজি শব্দ কি? প্রদেশের ইংরেজি শব্দ কি? প্রদেশের ইংরেজি শব্দ, আমি কিন্তু নর্মাল কোশ্চেন গুলো করতেছি যেগুলো তোমার পারার মতো। জি, সুবেদার, সুবেদার বলা হয়। আমি প্রদেশের কথা বলছি যেটা বাংলার সাথে সম্পর্কিত, আমরা এটা বলি। হ্যাঁ, প্রেসিডেন্সি, প্রেসিডেন্সি। জি, প্রেসিডেন্সি, এটা আমরা কিছুক্ষণ পরে পড়বো। প্রেসিডেন্সি, প্রেসিডেন্সি। তাহলে আমরা কি দেখলাম এখানে? সুবা বাংলা। মুঘল শাসন আমলে আমাদের এই অঞ্চল সহ মুঘল সাম্রাজ্যকে সুবাতে ভাগ করা হয়েছিল, মানে প্রদেশে ভাগ করা হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল আমাদের সুবা বাংলা। তাহলে মুঘল শাসন আমলে সেই সময় আমাদের বাংলার নামটা কি ছিল? আমাদের বাংলার নাম ছিল সুবাহ বাংলা। আমাদের নাম, বাংলার নাম কি ছিল? সুবাহ বাংলা, এই নামটা ছিল। তো বাংলা কই থেকে আসলো এই কনসেপ্টটা আমরা একটু আলোচনা করবো। ভাইয়া বঙ্গ বাঙ্গালা বুঝলাম, বাংলা কই থেকে আসলো, এই শব্দটা কিভাবে গঠিত হয়েছে? এটাও তথ্যসূত্র আবুল ফজল, আবুল ফজল, আবুল ফজল। তিনি এই বাংলা শব্দটা কিভাবে ভাঙাইছে জানো? তিনি বঙ্গ যোগ আইল বা আলী এই শব্দ দ্বারা তিনি ভাঙ্গাইছে এটা। বঙ্গ যোগ আইল বা আলী থেকে আসছে কি? বাংলা। এখান থেকে আসছে কি? এখান থেকে আসছে হলো বাংলা। বঙ্গ মানে তো আমরা বুঝতে পারতেছি, বঙ্গ জনপদকে বোঝানো হচ্ছে বা জাতিকে বোঝানো হচ্ছে বা অঞ্চলকে বোঝানো হচ্ছে। বঙ্গটা কিভাবে আসছে সেটাও পড়ছে। বাংলা, বঙ্গের সাথে আইল বা আলী। আচ্ছা, আইলের সাথে তোমরা কে কে পরিচয় একটু বলো তো? আইল দ্বারা কি বোঝানো হয়? আইল দ্বারা কি বোঝানো হয় দেখি তো, তোমরা কেউ কেউ বোঝো এটা? জি, বেঙ্গল প্রেসিডেন্সি, আমরা একটু পর আলোচনা করব বেঙ্গল আর বেঙ্গালা নিয়ে, বেঙ্গল আর বেঙ্গালা নিয়ে। আচ্ছা, বাংলা শব্দ কিভাবে আসছে? বঙ্গ যোগ আলী বা আইল দ্বারা। আইল দ্বারা কি বোঝানো হয়? সীমানা, জমিতে সীমানা, জমিবাদ, জমির আইল। হ্যাঁ, এই যে দেখি, না আমার মতো অনেকে আছে এখানে। আমি সরাসরি কৃষির সাথে সম্পর্কিত। আচ্ছা, আইল দ্বারা কি বোঝানো হয়? আইল দ্বারা বোঝানো হয় হইলো জমির বর্ডার। ধরো এই যে তোমার এটা জমি, এই যে এটা জমি, এই যে জমি, জমির এই যে এই মোটা মোটা অংশ, না আমি তোমাকে বোঝাই দিই ভালোভাবে, আর জীবনও ভুলবা না এটা, এটার সাথে দুইটাই জড়িত। যদিও এত মোটা করবে না, এতে জমির আরো বেশি খরচ হয়ে যাবে। এই যে আইল যেটা হবে না, এই যে আইল, এই যে আইল যেটা হবে, এটা হলো তোমার কি আইল না? এই আইল যেটা, এই মাঝখান দিয়ে এখানকার যে অংশ, এখানকার যে অংশ, দুইজনের ভাগ থেকে যাবে কিন্তু। আমার জমি থেকেও যাবে আর একজনের জমি থেকেও যাবে, জমির বাদ। জি, এই যে ধরো এটা তোমার রাকিব ভাইয়ার জমি, আর এই যে এটা হইলো সাদিয়া আপুর জমি, মাঝখানে যে আইলটা দেওয়া হয়েছে, এখান থেকে রাকিব ভাইয়ারও যাবে, এখান থেকে সাদিয়া আপুরও কিন্তু যাবে। এটাই হইলো কি? এটাই হইলো আইল। আইল দ্বারা কি বোঝানো হয়? আইল দ্বারা জমির সীমানার যে কনসেপ্ট, এইটাকে বোঝানো হয়। এবং বাঁধকে বোঝানো হয়। ভাইয়া আইল তো বুঝলাম যেটা জমির সাথে সম্পর্কিত, যেটার সাথে আমাদের বাংলা জড়িত, আমাদের বাংলাদেশ জড়িত জমির সাথে, যেহেতু আমরা কি কৃষি প্রধান দেশ। আমরা কি? আমরা হইলাম কৃষি প্রধান দেশ। তাহলে ভাই বাঁধ দ্বারা কি বোঝানো হচ্ছে? বাঁধ দ্বারা কি বোঝানো হচ্ছে? এই বাঁধ দ্বারা বোঝানো হচ্ছে কি জানো? জমির বাঁধকেও বলতে পারো, সমস্যা নাই। এই বাঁধ দ্বারা আমরা কি বলবো? নদীর বাঁধ, নদীর বাঁধ, নদীর বাঁধ বোঝানো হয়। আর এটা দ্বারা কি বোঝানো হয়? নদীর বাঁধ বোঝানো হয়। আর বাংলাদেশ কৃষি প্রধান দেশের পাশাপাশি কি নদী মাতৃক দেশ, নদী মাতৃক দেশ, নদী মাতৃক দেশ। তুমি প্রত্যেকটা বিষয় যদি বিশ্লেষণ করে পড়ো একবার, তখন তোমার কখনো আর মনেই ভুলবা না এই কনসেপ্টটা। ভাই বারবার পড়তে হয় না জিকে, তুমি মনেই ভুলবা না এই কনসেপ্ট গুলা। দেখতে পারছো? কখনো কি এরকম করে মিল করে দেখছো যে নদী, নদীর সাথে সম্পর্কিত বাঁধ, বাংলাদেশ তো নদী মাতৃক দেশ, তারপরে বাঁধ, জমির আইন, বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ, তো জমি থাকবে, ওইখান থেকে আসছে। ওখান থেকে বঙ্গ যোগ আইল বা আলী, ওখান থেকে গঠিত হয়েছে কি বাংলা। ওখান থেকে কি গঠিত হয়েছে? বাংলা গঠিত হয়েছে। সাদিয়া আপুকে দেখতে চাই ভাইয়া? না না, দেখা যাবে না। আচ্ছা, তারপরে চলো আমরা এখন দেখবো হইলো আকবরনামা আর আইনি আকবরী, আকবরনামা আইন আকবরী। আচ্ছা, তোমাদেরকে কোশ্চেন করি তো,
এই যে বঙ্গ যেটা বা বাংলা যেটা, যেটা ব্যাখ্যা করে দেখাইলো আবুল ফজল, এটা কোন গ্রন্থে আছে? আকবরনামা নাকি আইনি আকবরী? এটা কিন্তু আমি ওনার ওনার মত থেকে আলোচনা করতেছি, মানে আমি কিছু বলতেছি না, ওই ব্যাটা এটা বলছে সেজন্য বলতেছি। আচ্ছা, এটা আমরা একটু আলোচনা করব, চলো। আকবর নামা নাকি আইনি আকবরী, কোন গ্রন্থ থেকে আমরা এটা জানতে পারি? কোন গ্রন্থ থেকে আমরা জানতে পারি? আরে সরি, আইনি আকবরী, আইনি আকবরী। আজকের পর থেকে এই কনসেপ্ট গুলো আমরা আর কখনোই মনে ভুলবো না। আমরা একটু বলি তো, আকবর নামা আর আইনি আকবরী আমরা জানতে পারি কোন গ্রন্থ থেকে এনার এই কাহিনী? এই যে আমরা সুন্দর করে আনসার দিচ্ছি সবাই। আচ্ছা, ঠিক আছে, আমি এমনিতে নর্মালি মজা করি বুঝছো, তোমাদেরকে বোঝানোর জন্যই আর কি, যাতে মনে থাকে। এটা এর বাইরে কিছু না। আইনি আকবরী, আকবরী, আইনি আকবর। হ্যাঁ, ইংলিশ ইজি, ইংলিশ ইজি, ঠিক আছে। আইনি আকবরী। আইনি আকবরী, আকবরনামা কেন আইনি আকবরী হইলো? আকবরনামা কেন হইলো না? সরি, এটা তো মেন্টরের দায়িত্ব বোঝানোর। আচ্ছা যাই হোক, চলো আমি তোমাদেরকে দেখাই। তো এই যে আকবরনামা, এটা কি জানো? এটা হইলো একটা মেইন গ্রন্থ। এটা কি একটা মেইন গ্রন্থ, মেইন গ্রন্থ। আচ্ছা, কোশ্চেনটা আমি এভাবে করি তো, এই যে আইনি আকবরীটা না, এটা অপশনে নাই, তখন কি দাগাবা? তখন কোনটা দাগাবা? ধরো আইনি আকবরী অপশনে নাই, এখানে আকবরনামা সহ আরো 3টা গ্রন্থ অ্যাড করা আছে, তখন তুমি কোনটাকে দাগাবা? এই কনসেপ্টটা ক্লিয়ার করে দেই, এই কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দেই। ও হ্যাঁ, আপনারা আনসার দিয়েছেন, এই যে আতিকা, বর্ষা আপু, তারপরে মিলা আপু, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনারা আনসার করছেন। জি জি, আগেরটা যেটা আমি বললাম আর কি। জি, আকবরনামা। ব্যাপারটা কি, আপনারা এখন পর্যন্ত জানেন যে 3টা খণ্ডের কথা, আমি এখন পর্যন্ত আপনাকে এটাই পড়াবো। বাট আমরা ইতিহাসে দেখতে পাই যে কখনো 3টার কথা বলা হয়, কখনো 5টার কথা বলা হয়, তো খণ্ড নিয়ে আমাদের একটু ঝামেলা আছে। মানে আমাদের ঐতিহাসিক ইতিহাসবিদদের মধ্যে ঝামেলা আছে। ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কোনো ঝামেলা নাই, এগুলোতে কোনো ঝামেলা নাই। নর্মালি আপনারা কি পড়েন, 1204 সালে ইকতেরউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আক্রমণ করেছে, বাট আমাদের কিন্তু এটা না। আমাদের পড়তে হয় 1199 পড়তে হয়, 1201 পড়তে হয়, তারপরে আরো 1203 অনেকে বলছে, এরকম অনেকগুলো কনসেপ্ট পড়তে হয়, বাট ইন্টারমিডিয়েট লেভেলে এগুলো লাগবে না। জি, তখন আকবরনামা, তখন কি, তখন হইলো আকবরনামা। আকবরনামা এটা কয় খণ্ডে বিভক্ত? 3 খণ্ডে বিভক্ত। এটা যে তৃতীয় খণ্ড যেটা আছে, সেই তৃতীয় খণ্ডে আকবরের সময়কালীন যে বিভিন্ন ধরনের আইন কানুন, বিধি, অধ্যাদেশ যেটাই থাক না কেন, এই বিষয়গুলো এটাতে লিপিবদ্ধ আছে, এই বিষয়গুলো এখানে লিপিবদ্ধ আছে। যার কারণে এই বইটাকে নাম দেওয়া হয়েছে কি, আইনি আকবরী, বা এই খণ্ডের নাম দেওয়া হয়েছে কি, বা এই গ্রন্থের নাম দেওয়া হয়েছে কি, আইনি আকবরী। আমরা কখনো কি মনে ভুলবো না? আইন কানুন বিধি, তারপরে নিষেধ অধ্যাদেশ সবগুলো এখানে ইনক্লুড করা আছে, তাহলে তো আইন নাম তো দেওয়াই লাগবে, আর আকবর তো থাকবে। তাহলে আকবরনামার তৃতীয় খণ্ডে এইসব বিষয় লিপিবদ্ধ থাকার কারণে এটাকে কি বলা হচ্ছে, আইনি আকবরী বলা হচ্ছে। ক্লাস কতক্ষণ হবে আমি জানি না সঠিক। আহ যখন দেখবো যে আপনারা পারতেছেন না, তখন স্টপ করে দেবো। তাহলে এই কনসেপ্টটা কিন্তু আমাদের ক্লিয়ার। তাহলে এটা ক্লিয়ার, একটা স্ক্রিনশট দিয়ে নেন, পরবর্তীতে নোট করতে পারবেন, বা বইতে আছে সেখান থেকে ডিটেলস দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমরা যেটা দেখবো সেটা হলো বিপি, বেঙ্গল প্রেসিডেন্সি, নট ব্লাড প্রেশার। আচ্ছা, বেঙ্গল প্রেসিডেন্সি আমরা 2টা শব্দ দেখবো। একটা কি, একটা হইলো বেঙ্গল, আর একটা দেখবো হইলো বেঙ্গালা। বেঙ্গালা, বেঙ্গালা আর বেঙ্গল, 2টা শব্দ আমরা দেখতে পারবো। আচ্ছা, বেঙ্গল প্রেসিডেন্সি কখন গঠিত হয়েছে, কখন এক্সাক্ট টাইম, এটা কেউই জানে না। এটা ভাই কেউই জানে না, এটা ওইরকম করে আসলে হয় না। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেওয়া হয়েছে, বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে বিভিন্ন আইন কানুন নির্ধারণ করা হয়েছে। সো এটা নিয়ে একটু প্রবলেম আছে। বাট তুমি যদি নর্মাল হিস্ট্রিটা দেখো, এইদিকে যে 1757-তে পলাশির যুদ্ধ হইলো, তারপরে 1764-এ বক্সারের ব্যাটলটা সংগঠিত হইলো, তারপরে যদি আমরা দেখি এখানে 1765-তে দেওয়ানি লাভ করলো, এটার পরে কি হইলো, বাংলা বিহার উড়িষ্যার কি করলো, এখানে দেওয়ানি লাভ করলো, মানে রাজস্ব আদায়ের ক্ষমতা। তো এই সময় বেঙ্গল প্রেসিডেন্সি গঠিত হয়েছে। এই কোশ্চেন গুলো কখনো আসবে না, জাস্ট তুমি জেনে রাখো। তো যাই হোক, তো বেঙ্গল প্রেসিডেন্সির মধ্যে কি কি ছিল, বাংলা বিহার উড়িষ্যা। তার মানে এখানে বেঙ্গল এই শব্দটা কিন্তু উদ্ভব হয়। বেঙ্গল, বেঙ্গল কি একটা ইংরেজি শব্দ, ইংরেজি, ইংরেজি শব্দ, ইংরেজি শব্দ। আচ্ছা, তোমাদেরকে একটা বলি তো, উসমানীয় সাম্রাজ্য, সাম্রাজ্য, আর একটা হইল অটোমান সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য। এটার সাথে মিল আছে, এই জন্য বললাম, তোমার জানলে অনেক ভালো হবে। এই দুটা কি সেম, হ্যাঁ অর না, এটা আমরা বলি একটু। ইংলিশ শাসনামল, জি ইংলিশ শাসনামল।
জি সেম। কিভাবে সেম? এটা উসমান, এটা অটোমান, কিভাবে কি হইলো? দীপা আক্তার না, নেই। সুলতান সুলেমান, ওগুলোতে পড়ে যাচ্ছি আমরা, জাস্ট এখানে উসমান নিয়ে পড়ে আছি, প্রথম উসমান যে আর কি যে ফাউন্ডার, অটোমান এম্পায়ারের ফাউন্ডার। না, আচ্ছা ঠিক আছে, জানি না। এটা ভালো লাগছে, জানি না, জানি না। আচ্ছা, এটা জানতে হবে, এই ইতিহাসটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অটোমান এন্ড ওসমান, এগুলো আমি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন থাকবে তখন আমি পড়াবো, এখন এটা আমার পড়ানোর টপিকস না। আমি জাস্ট শব্দের খেলাতে এখানে বোঝাচ্ছি। তো আমরা কি ইউজ করি? আমরা ইউজ করি হইলো বাংলা। আমরা কি শব্দ ব্যবহার করি? বাংলা ব্যবহার করি। ইংলিশরা কি বললো? বেঙ্গল বললো। ওরা কি বললো? বেঙ্গল, মানে বাংলা উচ্চারণ করতে পারলো না। ঠিক এইরকম ভাবে এই যে উসমানীয় সাম্রাজ্য যেটা বা উসমান, এটা তারা উচ্চারণ করতে না পারার কারণে কি উচ্চারণ করে জানো? অটোমান এই শব্দটা ইউজ করে, অটোমান। উসমান তার উচ্চারণ করতে না পারে কি করছে? অটোমান উচ্চারণ করেছে। আর আমরা সব সময় ওয়েস্টার্ন বা ইউরোপ বা আমেরিকা এদেরকে ফলো করে থাকি। তো ইউরোপীয়রা কি শব্দ ব্যবহার করছে এখানে? অটোমান শব্দটা ব্যবহার করছে। তার মানে অটোমান এম্পায়ার আর উসমানীয় সাম্রাজ্য দুইটাই সেম, দুইটাই সেম। শেষ করে দেবো এখনই? শেষ করে দিলে আবির তো মারবে আমাকে, আমাকে পে করবে না, বুঝতে পারছেন? আরো ক্লাস নিতে হবে। এটা ওসমানীয় সাম্রাজ্য আর অটোমান এম্পায়ার দুইটাই সেম। ইংরেজরা উচ্চারণ করতে পারে না, এই জন্য অটোমান বলে, এই আর কি। তো ইংরেজরা বাংলা উচ্চারণ করতে পারে না, বেঙ্গল বলছে, এই হইলো কাহিনী। তাহলে কি অটোমান এম্পায়ার বা উসমানীয় সাম্রাজ্য হইলো সেম? উসমানীয় সাম্রাজ্য হইলো সেম। হ্যাঁ, কম নিব, সমস্যা নাই। না, আমার তো এনার্জি শেষ হয় না, আপনাদের এনার্জি শেষ হয়ে যাবে। জি জি, ক্লাস চলবে, আমাদের ক্লাস চলতে থাকবে। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি। ধরেন আপনার ক্লাস করতে মন ভালো লাগতেছে না, মুড হচ্ছে না, ভাই তাহলে করার দরকার নাই, আপনার টাইম ওয়েস্ট হচ্ছে। আপনার কি করতে ভালো লাগতেছে? রিলস টিলস দেখেন না, ময়না পাখি সোনা পাখির সাথে কথা বলেন না এখন। তাহলে নর্মাল আপনার হাঁটাহাঁটি করতে ভালো লাগবে, ওকে ঠিক আছে, আপনি হাঁটাহাঁটি করেন, তাহলে হাঁটাহাঁটি করে এসে আবার ক্লাস করবেন। আর রেকর্ড তো থাকবে, সেখান থেকে করে নিতে পারবেন। সো আপনার টাইমটা ভালোভাবে ইউজ করতে হবে, এই হিজিবিজি করে নষ্ট করা যাবে না। আচ্ছা, শ্রাবন্তী দাস, আচ্ছা ঠিক আছে, আমি আরো আস্তে পড়াবো, আরো আস্তে পড়ালে আমাদের অনেকক্ষণ লেগে যাবে। আচ্ছা, বেঙ্গল এটা কি? এটা হইলো একটা ইংরেজি শব্দ, এরকম আসছে। আচ্ছা, আর এটা বেঙ্গল। তারপরে আসছে আমাদের কি বাঙ্গালাম। তারপরে কি হয়? বেঙ্গালা, বেঙ্গালা। বেঙ্গালা শব্দ কারা ব্যবহার করছে বলো? যে প্রথম বলতে পারবা তাকে 10 টাকা ফ্লেক্সিলোড দেবো। আজকের দিন সম্পর্কে তো আমি লাইভ ক্লাসে বলছি, আমাদের 15 আগস্ট আর 14 আগস্ট যেটা। প্রথম কে বলছো? বিপ্লব গাজী। আচ্ছা, নক দিও, তোমার 10 টাকা দিয়ে দেবো বিকাশে। জি জি, পর্তুগিজরা। এটা কারা বলছে? পর্তুগিজ, পর্তুগিজ। পর্তুগিজরা সর্বপ্রথম এই শব্দটা কিভাবে ব্যবহার করেছে? বেঙ্গালা হিসেবে ব্যবহার করেছে। তারা কি করেছে? বেঙ্গালা হিসেবে ব্যবহার করেছে। জি, রিসার্চ 20 টাকা হয়, ওই জন্য আমি 10-এর কথা বলছি। বেঙ্গালা, বেঙ্গালা শব্দটা ব্যবহার করেছে কারা? পর্তুগিজরা। বেঙ্গল কারা? ইংরেজরা। এটা মনে রাখিও, এটা ভুল করা যাবে না। তারপরে উসমান, অটোমান সেম। অটোমান ইংরেজিরা ব্যবহার করছে, ঠিক এরকম ভাবে বেঙ্গল। এই শব্দের খেলাগুলো আমাদের জানতে হবে ভালোভাবে। তাহলে ক্লিয়ার? আমাদের শেষ। তাহলে আমরা কতগুলো পড়লাম এখন পর্যন্ত? বঙ্গ পড়লাম, বাঙ্গালা পড়লাম, সুবা বাংলা পড়লাম, তারপরে মূলকি বাঙ্গালা বা বাঙ্গালা মূল পড়লাম। তাহলে আমাদের ব্রিটিশ শাসন আমলে চলে আসছি। এখন আমরা ব্রিটিশ শাসন আমলের রাজনৈতিক ইতিহাসে দেখতে পারবো আমাদের এই অঞ্চলটার নাম কি হয়। আমাদের এই অঞ্চলটার নাম হয় হইল পূর্ববঙ্গ। আমাদের অঞ্চলটার নাম হয় কি? পূর্ববঙ্গ বা পূর্ব বাংলা। পূর্ববঙ্গ বা পূর্ব বাংলা। এটা কত সালে হয়েছে বলো তো? এটা কত সালে হয়েছে? এটা কত সালে হয়েছে? আমরা এখন শেষের দিকে, আমাদের প্রথম কনসেপ্ট শেষের দিকে। তারপরে আমরা দেখবো বাঙালি জাতির উৎপত্তি দেখবো, তারপরে জনপদ দেখবো, পরিব্রাজক দেখবো, তাহলে আমাদের ক্লাস শেষ। জি, 1905। এটা কততে? এটা হইল 1905। 1905, তাহলে 1905 সালে কি হয়েছে? 1905 সালে বেঙ্গল পার্টিশন হয়েছে বা বঙ্গভঙ্গ হয়েছে, বা বঙ্গভঙ্গ হয়েছে। আর বঙ্গভঙ্গের ফলে কি হয়েছে? নতুন দুটা প্রদেশের সৃষ্টি হয়, একটা কি পূর্ববঙ্গ, আর একটা হইলো আসাম। পূর্ববঙ্গ, আসাম দুইটা মিলে একটা প্রদেশ, বাট দুইটাই কি নতুন। তাহলে 1905 সালে আমাদের দেশটার নাম কি হয়েছিল? পূর্ববঙ্গ। ঠিক একই রকম ভাবে দ্বিতীয়বার যখন পার্টিশন হয় 1947, 1947, যেটার সাথে কিন্তু আমাদের জড়িত 14 এবং 15ই আগস্ট, আজাদি আর কি। 14ই আগস্টে আমরা আজাদি লাভ করছি, আমাদের ইন্ডিপেন্ডেন্স। এন্ড 15ই আগস্টে ভারত স্বাধীনতা লাভ করেছে। তাহলে এই সময় আমাদের দেশটার নাম হয়ে যায় কি? পূর্ব বাংলা। পূর্ব বাংলা এই সময় আমাদের দেশটার নাম হয়ে যায়।
আচ্ছা, তারপরে আমরা আর একটা জায়গায় দেখবো পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান নাম হয় কত সালে? দেখি তো, কে বলতে পারো পূর্ব পাকিস্তান নাম কত সালে? আগেই বলে দিছে। আচ্ছা, না 1947 না, 1956। এই কনসেপ্টটা ক্লিয়ার করে দেই। 1947 সালে এই অঞ্চলটার নাম কিন্তু পূর্ব বাংলায় ছিল। লাহোর প্রস্তাব ভিত্তিতে যে দেশটা ভাগ করা হয়েছিল, সেখানে প্রদেশের মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু দুঃখজনক ভাবে 1956 সালের 23 মার্চ যখন পাকিস্তানের সংবিধান কার্যকর হয়ে যায়, তার মধ্য দিয়ে পাকিস্তানের একটা প্রদেশ হিসেবে গণ্য হয় কোনটা? পূর্ব পাকিস্তান। মানে পূর্ব বাংলা গণ্য হয়ে যায়, এবং এই পূর্ব বাংলার নাম রাখা হয় কি? পূর্ব পাকিস্তান। পাকিস্তান হয়ে যায় ইসলামী প্রজাতন্ত্র এবং নতুন প্রেসিডেন্ট হয় ইস্কেন্দার মির্জা। যদিও সেই সংবিধান বেশি দিন পর্যন্ত টিকে নাই, পরবর্তীতে সামরিক শাসন জারি করে সংবিধানটাও বাতিল করা হয়। এটা মনে রাখবা, 47 মানে কিন্তু পূর্ব পাকিস্তান না। পূর্ব পাকিস্তান মানে হলো 1956, যখন পাকিস্তানের সংবিধান কার্যকর হয়েছে, ঠিক সেই সময়। পরবর্তীতে 71 সালে যখন স্বাধীনতা লাভ করি, তখন আমাদের এই অঞ্চলটার নাম হয়ে যায় কি? বাংলাদেশ। তখন থেকে বাংলাদেশ হিসেবে পরিচিতি লাভ পায়। কিন্তু তার আগে আমরা দেখতে পারো বাংলাদেশ সম্পর্কিত ইতিহাস। তো এখন আমি যেটা আলাপ করব, এটা রাজনীতির ঊর্ধ্বে। মুক্তিযুদ্ধের সময় কোন ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, 1952 থেকে 71 যে ভূমিকা পালন করছে, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। 72 পরবর্তী যেটা, ওইটা আলাদা ব্যাপার। আচ্ছা, এখন আমরা দেখব বাংলাদেশ। বাংলাদেশ, বাংলাদেশ এই নাম করা, এটা আমরা একটু দেখবো। বাংলাদেশ নামকরণ, বাংলাদেশ নামকরণ করা হয়েছে কবে? 5 ডিসেম্বর। 5 ডিসেম্বর 1969। 5 ডিসেম্বর 1969 সালে বাংলাদেশের নামকরণ করা হয়। কে রাখছে বলো তো? কে রাখছে বলো? হে, না না না, আহ কিছু কিছু কাজ করছে বুঝছো, ভালো। এটার জন্য আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করতেই পারি, বাট পরবর্তীতে করছে। থাক, আমরা এইভাবে না বলি। আজকে তার প্রণয়ের দিন। সালমান ভাই। আহ আচ্ছা, বিনম্র শ্রদ্ধা। নাম নেওয়া যাবে না, আচ্ছা যাই হোক, নাম নিতে হবে না। বঙ্গবন্ধু, এটা কে করছে জানো? শেখ মুজিব। শেখ মুজিব, আচ্ছা শেখ মুজিবটা লিখলাম আমরা। এই কনসেপ্ট আমি তোমাদেরকে একটু বোঝাই দেই। 1969 সালে 5 ডিসেম্বর কি ছিল জানো? 1969 সালের 5 ডিসেম্বর ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। এখন বলো হোসেন শহীদ সোহরাওয়ার্দী কত সালে মারা যায়? এখন বলো হোসেন শহীদ সোহরাওয়ার্দী কত সালে মারা যায়? এটার আনসার কি হবে? জি, 1963। বাহ, মাশাআল্লাহ। 1963। 1963। হোসেন শহীদ সোহরাওয়ার্দী 1963 সালের 5 ডিসেম্বরে মারা যায়। কোথায় মারা যায়? লেবাননের বৈরুতে মারা যায়। চিকিৎসাধীন অবস্থায় লেবাননের বৈরুতে তিনি মারা গিয়েছে। কত সালে? 1963 সালে। তার ষষ্ঠ বার্ষিকী, ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বঙ্গবন্ধু সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা একটা দোয়ার আয়োজন করে। এই ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, আজকে থেকে আমাদের এই ভূখণ্ডের নাম হবে বাংলাদেশ। যেহেতু লিডার বলেছে এই অঞ্চলের নাম হবে বাংলাদেশ, সেই জন্য এটার পরবর্তীতে কেউই পরিবর্তন করার সাহস দেখায় নাই। এটাই কিন্তু আছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। গণতন্ত্রের মানসপুত্রকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। মানসপুত্র এটা আমি গত লাইভ ক্লাসে ডিটেইলস পড়াইছি। আচ্ছা, তাহলে আমরা ভাই বাংলা থেকে বাংলাদেশ কনসেপ্ট ক্লিয়ার। আর কখনোই যেন ভুল না হয়, কিভাবে কোথায় থেকে কি আসছে যাবতীয় সব আলোচনা করছি। লেকচার শিটে সব সুন্দর করে সাজানো আছে, জাস্ট ভালোভাবে পড়ে নেবা। কাহিনী শেষ। এখন আমরা, সরি, এখন আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হইলো বাঙালি জাতির উৎপত্তি। বাঙালি জাতির উৎপত্তি, এটা নিয়ে আমরা আলোচনা করব। বাঙালি জাতির উৎপত্তি। বাঙালি জাতিকে কেন সংকর জাতি বলা হয়? হয়, সংকর জাতি কেন বলা হয়? বাঙালি জাতির উৎপত্তি, খাটাট একটা জাতি হয় বাঙালি জাতির উৎপত্তি। উৎপত্তি, ভাইয়া, ষষ্ঠ মৃত্যুবার্ষিকী, ষষ্ঠ মৃত্যুবার্ষিকী, ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, আজ থেকে এই ভূখণ্ডের নাম হবে বাংলাদেশ। এটা বলছিল আর কি। আচ্ছা, এটা একটু বলেন, আমি একটু পানি খেয়ে নেই। বোতল কি আছে এখানে?
অনেক জাতির মিশ্রণ, অনেক জাতির মিশ্রণ, জি। অনেক জাতির মিশ্রণ হওয়ার কারণেই বাঙালির মধ্যে বিভিন্ন ধরনের চরিত্র চলে আসছে, বুঝতে পারছো? এটা হয়ে গেছে ঝামেলা। আচ্ছা, বাঙালি জাতির উৎপত্তি, এই কনসেপ্টটা যদি আমরা আলোচনা করতে যাই, আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি অ্যানশিয়েন্টে। তো প্রাচীন আমলে যারা যারা এখানে আসছিল, যাদের সাথে সংমিশ্রণ ঘটছে, এটা নিয়ে আমরা জাস্ট আলোচনা করবো। আমরা শুধু এটা নিয়ে আলোচনা করব। আর পরবর্তীতে পর্যায়ক্রমিকভাবে দেখতে পারবো যে কারা কারা এখানে আসে, কাদের সাথে সংমিশ্রণ ঘটছে, এটা এটা আমরা দেখতে পারবো। আচ্ছা, এই জন্য আমরা কি করব? আমরা আমাদের বাঙালি জাতির প্রাচীন যে ইয়েটা ছিল, সেটাকে আমরা দুইটা ভাগে বিভক্ত করব। আমরা কি করব? দুইটা ভাগে বিভক্ত করব। একটা কি? একটা হইলো অনার্য, আর একটা আর্য। একটা অনার্য আর একটা কি? আর্য। এই দুইটা ভাগে আমরা বিভক্ত করতে পারি। মেইনলি আর্যকে কেন্দ্র করে আমরা বিভক্ত করব। এই অনার্য বিভিন্ন নামে পরিচিত। এই অনার্য পরিচিত আর্য পূর্ব, আর্য পূর্ব নামে পরিচিত, তারপর অনার্য নামে পরিচিত। আরো কি বলা যায়? আচ্ছা থাকে, এই দুইটাই আপাতত পড়ো। অনার্য বা আর্য পূর্ব, আর্য পূর্ব বা অনার্য, এগুলো নামেও ডাকা হয়। আরেকটা কি? আরেকটা হলো আর্য। তাহলে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি না, অনার্য দ্বারা কি বোঝানো হচ্ছে? অনার্য দ্বারা বোঝানো হচ্ছে যে আর্য পূর্ব যারা আর্যদের আগে আসছে, বা অনার্য যারা আর্য না। তার মানে এখানে আমরা কয়েকটা ভাগ দেখতে পারবো। তার মানে এখানে কয়েকটা জাতি ছিল যারা আর্য না, তাদেরকে কি বলা হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে অনার্য। তাদেরকে কি বলা হচ্ছে? অনার্য। তাদের মধ্যে প্রথম যেটা আসবে সেটা হইলো নেগ্রিটো। প্রথম যেটা আসবে সেটা হইলো কি? সেটা হইলো নেগ্রিটো। আপাতত আমরা পুরোটা ক্লাস করি, বুঝছো? তারপরে আমি বলবো যে এখান থেকে কোনটা কোনটা পড়তে হবে। এখনই বললে তোমার মোটিভেশনটা লস হয়ে যাবে, বলবো যে ভাই এটা পড়বো না, এটা পড়বো না, এরকম করে আর কি। প্রথমে আসছে কারা? নেগ্রিটোরা আসছে। প্রথমে যেহেতু নেগ্রিটোরা আসছে, তাহলে তাদেরকে আমরা কি বলতে পারি? বাংলার আদিমতম মানব জনগোষ্ঠীকে আমরা বলতে পারি না? বলতে পারি। তাহলে এরা কি? এরা হইলো আদিম। এরা হইলো আদিম। এরা হইলো কি? এরা হইলো আদিমতম বাংলাদেশের জনগোষ্ঠী। একটু লিখে নিতে পারো, বইয়ে আছে, ওখান থেকে নোট করে নিতে পারো, কোনো সমস্যা নেই। বাংলার আদিম জনগোষ্ঠী যেটা, এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে নেগ্রিটো। এটাকে কি বলা হচ্ছে? নেগ্রিটো। এই নেগ্রিটোরা একটু নিম্ন শ্রেণীর ছিল। কারা ছিল নিম্ন শ্রেণীর? এই নেগ্রিটোরা একটু নিম্ন শ্রেণীর ছিল। আচ্ছা, এটা যদি আমরা একটু আলোচনা করি, নেগ্রিটোরা নিম্ন শ্রেণী ছিল। এদের থেকে কোন কোন উপজাতি বলা ঠিক হবে না, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা জনগোষ্ঠী তৈরি হয়েছে। বিশেষ করে ভিল, ভিল, তারপরে চন্ডাল, তারপরে মুন্ডা, মুন্ডা, তারপরে সাঁওতাল। এগুলো মনে রাখবা, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো লিখে নাও সাইডে, ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবা। স্টার্ট দিয়ে নাও, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট। ভিল, চন্ডাল, সাঁওতাল, মুন্ডা, এগুলো থেকেই কি হয়েছে? এগুলো নেগ্রিটো থেকেই এদের উৎপত্তি হয়েছে। তোমরা একটা ইয়ে দেখছিলা, ওখানে মারুফ বিল্লাহ ছিল, ডিপজল ছিল, আর নায়িকা কে ছিল জানি না। তো মারুফ বিল্লাহকে বলতেছিল, নায়িকা যে আর কি, আমি নায়িকাদের চিনি না তেমন একটা, তো বলতেছিল যে আমি কি নেগ্রোটে এই নিগ্রোকে কি বিয়ে করবো? নেগ্রিটো বলে নাই, সরি, নিগ্রো বলছে আর কি। এই যে বলতে আমি কি এই নিগ্রোকে বিয়ে করবো, মানে কি বুঝাইছে জানো? কালো বুঝাইছে। এই নিগ্রো দ্বারা বোঝানো হয় যাদের একটু মনে করো হাইটটা বেশি, নাক বোচা, তারপরে একটু দেখতে কালো, মানে অন্যরকম আর কি, এদেরকে কি বলা হচ্ছে? এদেরকে নিগ্রো বলা হচ্ছে। এই যে আমার মতো যারা যারা আছো, তোমরা কিন্তু এই নেগ্রিটো থেকে আসছো, বুঝতে পারছো? নেগ্রিটোর পরে অন্যান্যদের সাথে সংমিশ্রণ ঘটছে। তো এইটা পরে তখন ডিপজল বলে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কিসের নিগ্রো, কালো হয়েছে তো আমি একে ওই যে ক্রিম কি কি জানে এগুলো মাখাইয়া সাদা ইঁদুর বানাই ফেলবো, এরকম বলছিল। আচ্ছা, যাই হোক। তো এই হলো ব্যাপার। বাঙালি জাতির উৎপত্তি অনার্য, আর্য। নেগ্রিটো মানে হইলো কি? নিগ্রো। নেগ্রিটো মানে হলো নিগ্রো। এখানে ব্ল্যাক শেড যেটা, এটাকে বোঝানো হচ্ছে। নাইট ক্রিম, তারপরে সানস্ক্রিন, কি কি জানে আছে না, মনে পড়ে গেছি। আচ্ছা, যাই হোক। তো এগুলো আর কি। আচ্ছা, তাহলে ভিল, চন্ডাল, মুন্ডা, সাঁওতাল, এগুলো কিন্তু আসছে কই থেকে? এগুলো আসছে কিন্তু নেগ্রিটো থেকে। এগুলো আসছে নেগ্রিটো থেকে। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, নেগ্রিটো থেকে এই দুইটা ইম্পর্টেন্ট, বাংলাদেশের আদিম জনগোষ্ঠী। এবং আসছে এখান থেকে কারা কারা? ভিল, চন্ডাল, মুন্ডা, সাঁওতাল। সাঁওতালটা মনে রাখবো। আচ্ছা, তারপরের কনসেপ্টে আমরা যাব, চলো। তারপরে আমরা দেখি, তারপরে অস্ট্রিক। তারপরে কি আসবে? অস্ট্রিক। এটা ভাই মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক আছে। এই অস্ট্রিক, অস্ট্রিক যেই কথা, অস্ট্রোলয়েড সেই কথা, আদি অস্ট্রেলিয়াও সেই কথা, সেম সেম, এগুলো সব সেম। তাহলে অস্ট্রিক যেই কথা, আদি অস্ট্রেলীয়, আদি অস্ট্রেলীয়, আদি অস্ট্রেলীয়,
তারপরে অস্ট্রোলয়েড, অস্ট্রোলয়েড, অস্ট্রেলিয়া। তাহলে আদি অস্ট্রেলীয়, অস্ট্রোলয়েড, অস্ট্রিক সব কি, সব হইল সেম, সব কি, সব হইল সেম। আর এদের থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে, বাঙালি জাতির প্রধান অংশ, প্রধান অংশ গড়ে উঠেছে, বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কাদের থেকে, অস্ট্রিক থেকে। আচ্ছা, অস্ট্রিক যদি অপশনে না থাকে তাহলে কোনটা দেখাবা? অপশন আমি দিলাম মনে করো তোমাদেরকে, অস্ট্রিক নাই, নেগ্রিটো আছে, দ্রাবিড় আছে, তারপরে ধরো মঙ্গোলয়েড আছে, কোনটাকে দেখাবা? আরে নাম জানি না, ফেসবুকে দুই একটা দেখি এইটা। আর নাম তো জানতে হবে না, কিছুদিন পর বিয়ের পর তো এই কসমেটিক্স এর খরচ দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে। আর মাঝে মধ্যে তো ফেসবুকে দেখি ওই যে 500 টাকার কফি, তারপরে এই 3 লাখ 2 লাখ টাকার মেকআপ, কি কি জানি। আচ্ছা, আমরা নেক্সট দেখি, দ্রাবিড়, জি জি, হ্যাঁ দ্রাবিড়, দ্রাবিড়কে আমরা দেখাবো। আচ্ছা নেক্সট আমরা পড়তেছি দ্রাবিড়, সমস্যা নেই। অস্ট্রিক, তাহলে অস্ট্রিকের আমরা কি কি পড়লাম ভাই এখান থেকে? আদি অস্ট্রেলীয় যেই কথা, অস্ট্রোলয়েড যেই কথা, অস্ট্রিক সেই কথা। এখান থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। এই অস্ট্রিক জাতির ভাষার নাম কি? অস্ট্রিক জাতির ভাষার নামও কিন্তু অস্ট্রিক, অস্ট্রিক। এটা কি? এটা হইলো ভাষার নাম, ভাষার নাম, ভাষার নাম। তাহলে জাতির নাম যেটা, ভাষার নামও কিন্তু সেইটা। যেমন আমরা বলতে পারি যে আমরা বঙ্গ জাতি, বা এরকম ছিল যেটা, বা অঞ্চলের নাম বঙ্গ, বা দেশের নাম কি বাংলাদেশ। ভাষা কি? ভাষা হইলো বাংলা। মিল আছে না বাংলা আর বাংলা, বাংলাদেশ আর কি দেশ তো এটা আলাদা কনসেপ্ট, এখানে কিন্তু মিল রয়েছে। ঠিক একই রকম ভাবে অস্ট্রিক জাতির ভাষার নাম কি? অস্ট্রিক জাতির ভাষার নামও কিন্তু অস্ট্রিক। অস্ট্রিক জাতির ভাষার নামও কি? অস্ট্রিক। অস্ট্রিকদের কি বলা হয়? নিষাদ বলা হয়, বা নিষাদ জাতির অন্তর্ভুক্ত করা হয়, নিষাদ জাতির অন্তর্ভুক্ত করা হয়। আচ্ছা, এখন আমরা আরেকটা কনসেপ্ট দেখবো, সেটা হইলো কিরাত, কিরাত। এখানে আমাদের অনার্যর মধ্যে যারা যারা ছিল, বিশেষ করে নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলয়েড বা ভোটচিনীয়, এগুলোর মধ্যে অস্ট্রিক মোটামুটি অনেক ভালো উন্নত ছিল। কিন্তু আর্যরা যখন আসছে, আর্যরা আসার পর অস্ট্রিকদেরকে অনেক প্রকার নেগলেক্ট করছে। কি করছে তারা? অস্ট্রিকদেরকে নেগলেক্ট করছে। নেগলেক্ট করে তারা কি বলছে জানো? তারা নিষাদ হিসেবে অভিহিত করেছে। তারা কি করেছে? নিষাদ হিসেবে অভিহিত করেছে। এই নিষাদ শব্দের তুমি অনেকগুলো অর্থ পাবা, যার মধ্যে অন্যতম একটা অর্থ হইলো মৎস্য শিকারী, অন্যতম আর একটা অর্থ হইলো বনে জঙ্গলে ঘুরে বেড়ানো, নিচু জাতি, এইরকম বিষয়কে বোঝানো হচ্ছে। বাট আমরা কিন্তু গর্বের সহিত নিষাদ শব্দটা ব্যবহার করে থাকি, অবশ্যই গর্বের ব্যাপার। আমাদের বাপ দাদারা কি ছিল? মৎস্যজীবী থাকতেই পারে, তারপর তারা কৃষিকাজ করে বেড়াইছে, এই ব্যাপারটা। আর্যরা আসার পর, আর্যদের আগে যারা যারা আসছিল সবাইকে তারা কি করছে? নেগলেক্ট করছে, এই যে আর্যরা আসার পর। আচ্ছা, তাহলে কি এরাই হইলো নিষাদ, নিষাদ দ্বারা এগুলো বোঝানো হচ্ছে। তো কেন করছে জানো? এই অস্ট্রিকদের একটা প্রতিবেশী জাতি ছিল, যাদের নাম কি? যাদের নাম হইলো কিরাত। আমি কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট কই থেকে আসছে, কিভাবে হইছে, সবকিছু ডিটেলস বলতেছি, যাতে তোমার মনে থাকে ভালোভাবে। এগুলো কনসেপ্ট কিন্তু বিভিন্ন বইতে বা অন্যান্য জায়গায় তুমি কিন্তু পাবা না, দেখো ভালোভাবে। তো অস্ট্রিকদের পাশাপাশি আরেকটা জাতি ছিল, তার নাম কি? তার নাম হইলো কিরাত। এই কিরাতরা ছিল নিম্ন বর্ণের, ওই যে চন্ডাল টাইপ, ভিল টাইপ, এগুলো নিম্ন বর্ণের ছিল। কারা? কিরাত। এই কিরাতদের সাথে আর্যরা কি করছে? অস্ট্রিকদের মিলাই ফেলছে। অস্ট্রিকদেরকেও তারা কি বলছে? নিষাদ হিসেবে অভিহিত করছে। মানে আর্যদের কথা হইলো আমরাই শুধু কি এখানকার সভ্য, বাকিগুলো অসভ্য ছিল, নিম্ন প্রজাতির ছিল, এরকম তারা বুঝিয়েছে। এই অস্ট্রিকরা এসে কিন্তু নেগ্রিটোদের উৎখাত করেছে, নেগ্রিটোদের উৎখাত করেছে। এই লাইনটা তুমি সব জায়গায় পাবা, নেগ্রিটোদের উৎখাত। এই লাইন পড়ার পর তোমার মনে হয় না যে ভাইয়া এখানে বলতেছে যে নেগ্রিটোদের উৎখাত করছে, নেগ্রিটো দেখে থেকে সাঁওতাল আছে, তাহলে সাঁওতাল এখনো কেন আছে? সাঁওতাল এখনো কেন আছে? ব্যাপারটা হইলো ভাই, ইতিহাসে উৎখাত শব্দ দ্বারা বোঝানো হয়েছে তাদের যে ক্ষমতাটা ছিল, তারা অঞ্চলটা যে শাসন করতেছিল বা তাদের অধীনে ছিল, এই অধীন থেকে হটাই দিছে। যেমন আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ কি নাই? আওয়ামী লীগ আছে, বাট আওয়ামী লীগ সরকার বা তাদের ক্ষমতা, তাদের শাসন, এটাকে হটাই দিছে। এইরকম ভাবে কনসেপ্টটা কিন্তু এইটা, কনসেপ্টটা এটা যে অস্ট্রিকরা নেগ্রিটোদের উৎখাত করছে, মানে কি? নেগ্রিটোদের ক্ষমতা হরণ করছে, ক্ষমতা হরণ করে তারা এখানে আধিপত্য বিস্তার করেছে। কনসেপ্টটা কিন্তু এরকম করে। অস্ট্রিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, ভালোভাবে পড়বো এটা আমরা। নিম্ন শ্রেণীর, জি, নিম্ন শ্রেণীর, নিষাদ জাতি হিসেবে অভিহিত করেছে, নিষাদ জাতি হিসেবে অভিহিত করেছে। ব্রেক না, আমি ব্রেক ট্রেক দেই না, আমি একেবারে ক্লাস শেষ করে দেবো। আচ্ছা, অস্ট্রিক আমাদের শেষ।
তাহলে আমরা এটা একেবারে ক্লিয়ার করে দিতে পারি। তারপরে দ্রাবিড়, 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 দ্রাবিড়দের অন্যতম পরিচয় কি? দক্ষিণ ভারতের আদি অধিবাসী, দক্ষিণ ভারতের ভারতের আদি আদি অধিবাসী, অধিবাসী, আদি অধিবাসী, আদি অধিবাসী। আচ্ছা, আচ্ছা, যাই হোক, দক্ষিণ ভারতের আদি অধিবাসী, এখানে একটা কনসেপ্ট আসলো কি জানো? আদি অধিবাসী এটা বলতে আবার কি বোঝানো হয়, অনেক কিছু আলোচনা রয়েছে, আমি এটা একটু আলোচনা করি, তোমাদের মাঝে অনেকেরই ঝামেলা লেগে যায় এটা। প্রথমত যদি আমরা দেখি আদিবাসী, আদিবাসী, তারপরে আচ্ছা উপর থেকে লিখি অধিবাসী, তারপরে উপজাতি, উপজাতি, তারপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী। এই কনসেপ্ট কটা আলোচনা করলেই হবে? ওকে, ঠিক আছে, এই কনসেপ্ট গুলো আমরা একটু আলোচনা করবো, চলো। আচ্ছা, তাহলে তারপর আরেকটা কোশ্চেন, তোমরা ফাউন্ডেশন ট্যুর 1 এর যারা, তাদের আনসার করার দরকার নাই, ট্যুর যারা আছে তারা এটা একটু আনসার করি। সেটা হইলো বাংলাদেশের, সেটা কি, বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী কারা? বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী কারা? নৃগোষ্ঠী কারা? নৃগোষ্ঠী কারা? বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী কারা? এটা বাংলাদেশের কথা বলছি কিন্তু। আচ্ছা, বিডি লিখে দিলাম। বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী কারা, এটা আমরা বলবো। আচ্ছা, গারো, চাকমা, সারা ইসলাম, প্রিয়ন্তী। প্রিয়ন্তী নামে আমাদের আগের ব্যাচে একটা আপু ছিল, উনি রাবিতে পলিটিক্যাল সায়েন্স আছে, মেবি পলিটিক্যাল সায়েন্স আছে। আপু অনেক ভালো পজিশন করছিল। জি, দেখেন এখানকার শব্দের খেলা। আচ্ছা, পরে অ্যান্সার করতেছি, আমরা এখান থেকে আসি। প্রথমত অধিবাসী, অধিবাসী বলতে কি বোঝানো হয়? অধিবাসী বলতে বোঝানো হয় আপনি কোন অঞ্চলে বসবাস করতেছেন। যেমন আমি চট্টগ্রামে বসবাস করতেছি, বাট আমি কি স্থায়ীভাবে চট্টগ্রামে বসবাস করতেছি না, আমি আর কিছুদিনের জন্য আছি, তারপর আমি ঢাকায় চলে যাব, এরকম যে ব্যাপার। তার মানে কি অধিবাসী দুই প্রকার হবে, স্থায়ী অধিবাসী হবে এবং অস্থায়ী অধিবাসী হবে। স্থায়ী এবং অস্থায়ী, কারণ কিছুকালের জন্য আপনি যেখানে আসেন সেখানকার হইলো অস্থায়ী অধিবাসী, একেবারে যেখানে আপনি থাকবেন সেটা কি, সেটা হইলো স্থায়ী অধিবাসী। তাহলে কি ভাইয়া, অধিবাসী মানে হইলো কোনো অঞ্চলে আমি বসবাস করতেছি, এখানে স্থায়ী অধিবাসী আর অস্থায়ী অধিবাসী, এই কনসেপ্টটা আমার থাকবে। তারপরে আসতেছে কি জানো, তারপরে আসতেছে হইলো আদি অধিবাসী বা আদিবাসী, দুইটাই সেম। তো এটা আমরা দেখবো এই কনসেপ্টটা কি বোঝানো হচ্ছে। আচ্ছা, এখানে আমরা আসি আদি অধিবাসী। এই আদি শব্দটা আসে জানো, আদি শব্দটা ইউজ করা হয় আদম থেকে, আদম থেকে, আদম আলাইহিস সালাম, আদম থেকে ইউজ করা হয়। তার মানে সৃষ্টির শুরু, এটাকে বোঝানোর জন্য বা প্রাচীনকে বোঝানোর জন্য বা আগের জিনিসকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। আদম আলাইহিস সালাম কি সৃষ্টির প্রথম মানুষ ছিল, তো এই জন্য এটাকে প্রাচীন হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তাহলে আদিবাসী মানে কি, আগে থেকে যারা এই অঞ্চলে বসবাস করতেছে তাদেরকে আমরা বলতেছি কি অধিবাসী, এবং এই কনসেপ্ট থেকে আসবে কি আদিবাসী। আদিবাসী তার মানে আদিবাসী বলতে কি বোঝানো হবে? আদিবাসী বলতে বোঝানো হবে যে দেশে আদিবাস, যে দেশে আদিবাস, সেই দেশে বসবাস, সেই দেশে, সেই দেশে বসবাস, বসবাস। ভাই কিছুদিন আগে কিন্তু আদিবাসী দিবস গেল, তো এগুলোর অনেক অনেক সংজ্ঞা আছে, অনেক কিছু আছে, এগুলোতে আমরা যাব না। নর্মালি বোঝার জন্য যে ব্যাপারটা, এটা আমরা আলোচনা করব। তার মানে যেই দেশে আদিবাস, সেই দেশে যদি বসবাস হয়, যেই দেশে আদিবাস সেই দেশে যদি বসবাস হয়, তাহলে তাকে আমরা কি বলবো, আদিবাসী বলবো। তাহলে আমরা কি বলবো, আদিবাসী বলবো। এখন কনসেপ্টটা এরকম হইলো যে অন্য দেশে আদিবাস বর্তমানে আর একটা দেশে বসবাস করতেছে, তার মানে কি এক দেশে আদিবাস অন্য দেশে বসবাস, এরকম যদি হয় তাদেরকে আমরা কি বলবো, উপজাতি বলবো, উপজাতি বলবো। মানে এক দেশে আদিবাস, এক দেশে আদিবাস, অন্য দেশে বসবাস, অন্য দেশে বসবাস, এক দেশে আদিবাস অন্য দেশে বসবাস, এরকম কনসেপ্টটা হলে তাদেরকে আমরা উপজাতি বলবো। এই কনসেপ্টটা ক্লিয়ার? এখন কথা হইলো যে ভাইয়া, আচ্ছা আমি যাব, ওখানে যাব। এখন কথা হলো যে ভাইয়া, আমরা তাহলে পার্বত্য চট্টগ্রামে যারা রয়েছে, তারপরে ময়মনসিংহ সহ সিলেট অঞ্চলে যারা যারা আছে, এদেরকে আমরা কি বলবো তাহলে, উপজাতি বলবো নাকি আদিবাসী বলবো? আমরা কোনোটাই বলবো না। বাংলাদেশের সংবিধানে কোথাও আদিবাসী শব্দটির উল্লেখ নাই। বাংলাদেশের সংবিধানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে, উপজাতির কথা বলা আছে, বাট আমরা কোন শব্দটা ইউজ করব, আমরা ইউজ করব ক্ষুদ্র নৃগোষ্ঠী।
কোন শব্দটা ইউজ করব? ক্ষুদ্র নৃগোষ্ঠী। আমরা তাদেরকে আদিবাসীও বলবো না, উপজাতিও বলবো না। এখন কনসেপ্টটা হলো যে ভাইয়া, তারা এতদিন ধরে আদিবাসীর জন্য লড়াই করতেছে, আদিবাসী শব্দটা বললে কি এমন ক্ষতি হবে? আদিবাসী শব্দটা বললে কি এমন ক্ষতি হবে? আদিবাসী শব্দ আমরা কেন বলতে পারবো না? আদিবাসী শব্দটা আমরা বলতে পারবো না কজ আমরা যদি তাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি প্রদান করি, তাহলে আমরা নিজেরাই কি হয়ে যাব? উপজাতি হয়ে যাব, তাদেরকে যদি আমরা আদিবাসী বলি। আর একটা দেশের আদিবাসীদের ক্ষমতা অনেক বেশি। আদিবাসী তারা যদি হয়ে যায়, আমাদের দেশের সম্পদগুলো ব্যবহার করার জন্য তাদের সম্মিলিত মতামত লাগবে, তাদের অনুমতি লাগবে। তাছাড়া তারা আদিবাসী, তারা প্রথম থেকে বসবাস করতেছে, তার মানে তাদের সম্পদ তারা, তাহলে আমরা এই সম্পদগুলো ব্যবহার করতে পারবো না। এই যে আমরা গ্যাস উত্তোলন করতেছি, পাথর চুরি করতেছি, তারপরে বাঘ তো চুরি করা যায় না, বা এরকম যেগুলো করতেছি, এটা করতে পারবো না। এটা করতে গেলে আমার কি লাগবে? তাদের অনুমতি লাগবে। এই জন্যই, এই কনসেপ্টের জন্যই আমরা কাউকে আদিবাসী বলি না ভাই, এই কনসেপ্টে আমরা যাবো না। ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে উপস্থাপন করা হয়। তো তারা তাদের আদিবাসীদের জন্য লড়াই করে, জানি না এটার কি হবে শেষ পর্যন্ত। তারা বিভিন্ন জায়গা থেকে আসছে, মিয়ানমার, নেপাল, ভুটান, অন্য অন্য জায়গা থেকে আসছে। আচ্ছা যাই হোক, এটাই কনসেপ্টটা বাদ। এটা পলিটিক্যাল আলোচনা করবে। আমরা হিস্ট্রি পড়তেছি এখন, আমরা নর্মালি পরীক্ষার জন্য পড়তেছি, কেন এটা বলা হচ্ছে, পার্থক্য কি, এটা আমরা পড়তেছি। এর বাইরে আমি কোনো কনসেপ্ট আলোচনা করব না। আচ্ছা তাহলে ক্লিয়ার। তাহলে আমরা তাদেরকে কি বলবো? ক্ষুদ্র নৃগোষ্ঠী বলবো। ক্ষুদ্র নৃগোষ্ঠী বলবো। কেউ বলতে পারবা সংবিধানের কত নং অনুচ্ছেদে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে বলা আছে? সংবিধানের কত নং অনুচ্ছেদে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সম্পর্কে বলা আছে? হ্যাঁ, ক্ষুদ্র নৃগোষ্ঠী আমি বলবো, এই যে এটার সাথে এটা আলোচনা করব। না না, 23 না, 23 না। 23-এ বাঙালিদের সম্পর্কে বলা আছে। 23-এর ক পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আনয়ন করা হয়েছে। 23-এর ক, 23-এর ক অনুচ্ছেদে কি বলা হয়েছে? 23-এর ক অনুচ্ছেদে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে বলা হয়েছে। এখন আমার কোশ্চেনটা ছিল যে বৃহত্তম নৃগোষ্ঠী কারা? এখানে আমি কি বলছি ভাই? বৃহত্তম নৃগোষ্ঠীর কথা বলছি। নৃ শব্দের অর্থ কি? নৃ শব্দের অর্থ হইল মানুষ, আর গোষ্ঠী দ্বারা কি বোঝানো হয়? জাতিকে বোঝানো হয়, বা অনেক সময় দলকেও বোঝানো হয়। তাহলে বাংলাদেশের বৃহত্তম জাতি কোনটা? বাংলাদেশের বৃহত্তম জাতি হইল বাঙালি। বাংলাদেশের বৃহত্তম জাতি কারা? বাংলাদেশের বৃহত্তম জাতি হইল বাঙালি। বাংলাদেশের বৃহত্তম জাতি কারা? কোশ্চেনের আনসার হইলো বাঙালি। কোশ্চেনে দেখতে হবে। এখন হইলো বাঙালি ব্যতীত যারা আছে এখানকার, তারা কি পড়বে? তারা কোনটার মধ্যে পড়বে? তারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে পড়বে, তারা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে পড়বে। এখন কোশ্চেনটা যদি এরকম করে করা হয়, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে কারা সংখ্যায় বেশি বা কারা বৃহত্তম, তখন সঠিক উত্তর হবে চাকমা। তখন সঠিক উত্তর কি হবে? তখন সঠিক উত্তর হবে চাকমা। কনসেপ্টটা ক্লিয়ার করে নেন আজীবনের জন্য। জি, চাকমা। আর নৃগোষ্ঠী বলছি, নৃ শব্দের অর্থ হলো মানুষ, নৃবিজ্ঞান। নৃবিজ্ঞান, নৃ শব্দের অর্থ কি? নৃ শব্দের অর্থ হইলো মানুষ। বাঙালিদের, সরি, বাংলাদেশের মধ্যে, আমি তো বলছি বাংলাদেশের মধ্যে বৃহত্তম নৃগোষ্ঠী কারা? নৃগোষ্ঠী মানে কেন চাকমা হবে? নৃগোষ্ঠী মানে কেনই মারমা হবে? নৃগোষ্ঠী মানে হলো মানুষের জাতিকে বোঝানো হচ্ছে। যখন বলবো ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারা আমাদের চাইতে অনেক কম সংখ্যায়, তখন হবে হইলো চাকমা, মারমা, ত্রিপুরা, এইরকম করে। জি, চাকমা। আদিবাসী, আদিবাসী বলতে বোঝানো হবে যেই দেশে আদিবাস সেই দেশে বসবাস। বাংলাদেশের সংবিধান বা বাংলাদেশ কখনো এই কনসেপ্টে যায় নাই, কারণ কে কখন কোথায় থেকে আসছে এই বিষয়টা নিয়ে অনেক বেশি হিজি বিজি, সো এগুলোতে যায় নাই। এখন আমাদের পরিচয় কি? একটাই পরিচয়, আমরা বাংলাদেশী। আমরা নিজেদেরকে বাংলাদেশী পরিচয়টা দিব। কি পরিচয় দিব? বাংলাদেশী পরিচয় দিব, বাংলাদেশী পরিচয় দিব। জি, ক্ষুদ্র নৃগোষ্ঠী বললে চাকমা। না, আমরা কেউই কিছু না, আমরা সবাই বাংলাদেশী। আচ্ছা, তো আমাদের এটা ক্লিয়ার, আমরা দ্রাবিড় থেকে এখন আলোচনা করতেছিলাম। আচ্ছা, দ্রাবিড় সম্পর্কে আরো যদি আমরা একটু কিছু পড়ি, দ্রাবিড়রা কি ছিল? দ্রাবিড়রা কিন্তু অনুচর ছিল। অনুচর ছিল, অনুচর। আমাদের বাংলায় অবৈধভাবে প্রবেশ করেছিল। অবৈধভাবে প্রবেশ করা তাকে কি বলা হয়? অনুচর বলা হয়। এই দ্রাবিড়দেরকে কি বলা হয় জানো? এই দ্রাবিড়দেরকে বলা হয় সিন্ধু সভ্যতার স্রষ্টা। সিন্ধু সভ্যতার স্রষ্টা, সিন্ধু সভ্যতার স্রষ্টা। সিন্ধু সভ্যতার স্রষ্টা কাদেরকে বলা হয়? দ্রাবিড়দেরকে বলা হয়। এটা বলা হয়, রিয়েলি তারা করছে কিনা এটা আমরা জানি না। সিন্ধু সভ্যতার স্রষ্টা কাদেরকে বলা হয়? দ্রাবিড়দেরকে বলা হয়। আর সিন্ধু সভ্যতার ধ্বংসকারক কাদেরকে বলা হয়? আর্যদের। আর্যদের বলা হয় ধ্বংসকারক। আর্যদের কি বলা হয়েছে? ধ্বংসকারক বলা হয়েছে। আচ্ছা, এইটুকু পড়লেই হয়ে যাবে আপাতত। ক্ষুদ্র নৃগোষ্ঠী বলার কারণ তারা আমাদের চাইতে সংখ্যায় অনেক কম, এই জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হচ্ছে। আর যদি বলা হয় যে বৃহত্তম নৃগোষ্ঠী কারা, তখন হইলো বাঙালি। না,
হিন্দু এটার সাথে তো এই কনসেপ্ট না, হিন্দু তো হইলো সিন্ধ যে শব্দ এখান থেকে মেইনলি আসছে, তারা ইয়ে অনুসরণ করতো, বেদ অনুসরণ করতো। আচ্ছা যাই হোক, এই ধর্মের ব্যাপারে আমরা আলোচনা করব না। আচ্ছা, আমরা এখন দেখবো আর্য। আর্য আর্য এনাদের সম্পর্কে আমরা পড়বো। আর্যরা যারা আসছে কত খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষে, ভারতবর্ষে ভারতবর্ষে। আচ্ছা, এখানে একটা শব্দ দেখতে পাচ্ছ না তোমরা? আমরা একটু আলোচনা করি। এই যে ভারতবর্ষ, 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 বর্ষ মানে তো সাল গণনা না? তাহলে কেন এই বর্ষ শব্দটা এখানে ইউজ করা হয়েছে, কেউ বলতে পারবা? বর্ষ শব্দটা কেন ইউজ করা হয়েছে? রাকিব ভাইয়ের এত নাই, অল্প আছে। আমি ম্যারাথন ক্লাস লিখে নিছিলাম এর আগে, মনে হয় 4 ঘন্টা এরকম সামথিং আর কি, এত বেশি না। আচ্ছা, মঙ্গোলীয় বলা হয় নাই, সরি, মঙ্গোলীয়। আচ্ছা, মঙ্গোলীয়টা আমরা একটু পড়ে নেই। মঙ্গোলীয়দের থেকে একটা কনসেপ্ট ইম্পর্টেন্ট, সেটা হলো কি জানো? আমি লিখে দিই, তোমরা একটা আনসার দাও। মঙ্গোলীয়, মঙ্গোলীয় বা ভোটচীনীয়, এদের এখান থেকে উপজাতিরা অনেক আসছে। উপজাতি যদি বলা হয়, উপজাতি বেশি আসছে কাদের কাছ থেকে, এটা হবে কি মঙ্গোলীয়। মঙ্গোলীয়দের থেকে আসছে কারা? চাকমা আসছে, তারপরে গারো আসছে, তারপরে ত্রিপুরা আসছে, আর হলো মেইন সবগুলো আসছে কোথা থেকে? এই উপজাতি থেকে আসছে। মেইনলি চাকমাটা ভালোভাবে মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। এখন থেকে প্রশ্ন আসবে যে মঙ্গোলীয় বা ভোটচীনীয় এরা, এদের থেকে, এটা কোশ্চেনটা না, সরি, উপজাতি সর্বনিম্ন নিচের কোনটি থেকে সবচেয়ে বেশি আসছে, এটা তখন হবে কি আমাদের মঙ্গোলীয়, ওখান থেকে বেশি আসছে। আচ্ছা, আহ গারো, চাকমা, হ্যাঁ, তারপরে যে মণিপুরি, এগুলো সব কিন্তু মণিপুরি, এগুলো কিন্তু আসছে কাদের থেকে? মঙ্গোলীয়দের থেকে। আচ্ছা, ভারতবর্ষ, এটার কথা আমরা কি বলছি? এটা কি আমরা বলছি? আচ্ছা, ভারতবর্ষ। তো এখানে দেখো এই কনসেপ্টটা, যে ক্লাস কেবল আমাদের মাত্র কতক্ষণ হয়েছে? 1.5 ঘন্টা এখনো হয় নাই, আরো কিছুক্ষণ হোক, তারপরে আমরা ইয়ে করব। আর আপনার যদি ভালো না লাগে তাহলে ক্লাস করিয়েন না, এখন পরে করে নিয়েন, রেকর্ড তো থাকবে। আর যদি মনে হয় যে না ক্লাস ভালো লাগতেছে না, রিলস দেখবো, তাহলে ভাই ক্লাস করেন, তাহলে ক্লাস করেন। আচ্ছা, তো ভারতবর্ষ এই শব্দটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এই যে বর্ষ, এই শব্দ দ্বারা দুইটা বিষয় বোঝানো হয়। প্রথমত কি? সাল, গণনা। আর একটা দ্বারা কি বোঝানো হয় জানো? আর একটা দ্বারা বোঝানো হয় হলো অঞ্চল। অঞ্চল, তোমার মাথার মধ্যে কখনো কোশ্চেন আসছিল যে কি রে, সরি কিছু হবে না উপরে, আচ্ছা যাই হোক, কিছু হবে না। ভারতবর্ষ, এখানে বর্ষ শব্দ দ্বারা কি বোঝানো হচ্ছে? বর্ষ মানে তো আমরা বলছি যে সাল, গণনা, হিসাব, এগুলোকে বোঝানো হয় বর্ষ। যে খ্রিস্টপূর্ব এত বর্ষ, অত বর্ষ, এরকম করে বোঝানো হয়। তাহলে এটা আবার কি? এই বর্ষ দ্বারা কি বোঝানো হয়? অঞ্চল বোঝানো হয়। আর ভারত মানে কি? ভারত এই শব্দটা আসছে হইলো রাজা ভরত থেকে। এই নামের অনেক ব্যাখ্যা আছে ভাই, এটাতে যাব না। এই ভরত থেকে আসছে একটা কি অঞ্চলের নাম। তাহলে বর্ষ দ্বারা কি বোঝানো হচ্ছে? অঞ্চল বোঝানো হচ্ছে। নামটা কি? ভারত। এই মিলে গঠন করা হয়েছে কি? ভারতবর্ষ। এই মিলে কি গঠন করা হয়েছে? ভারতবর্ষ গঠন করা হয়েছে। আচ্ছা, ভারতবর্ষে এদের আগমন কত হবে? খ্রিস্টপূর্ব 1500 অব্দে। আচ্ছা, 1500 খ্রিস্টপূর্বাব্দে লিখি। খ্রিস্টপূর্বাব্দে, খ্রিস্টপূর্বাব্দে আর আমাদের ভারতবর্ষে আগমন করেছে। আগমন করেছে কবে? আগমন করেছে 1500 খ্রিস্টপূর্বাব্দে। এই কনসেপ্টটা। এখন কথা হইলো যে ভাই খ্রিস্টপূর্বাব্দ বলতে কি বোঝানো হয়? খ্রিস্টপূর্বাব্দ বলতে কি বোঝানো হয়? খ্রিস্টপূর্বাব্দ শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পারবো এখানে পাবো আমরা খ্রিস্ট, তারপরে পাবো আমরা পূর্ব, তারপরে পাবো অব্দ, এই তিনটা বিষয় আমরা পাবো। খ্রিস্ট মানে এখানে যীশু খ্রিস্ট মানে ঈসা আলাহিসাল্লামকে বোঝানো হয়েছে। অব্দ মানে কি? অব্দ মানে সাল বা গণনা। পূর্ব মানে কি? আগে। তার মানে যীশু খ্রিস্টের জন্মের আগের যে সালটা, এটাকে কি বোঝানো হচ্ছে? এটাকে বোঝানো হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দে কখনো জিরো নাই, যেখানে খ্রিস্টপূর্বাব্দ শেষ ওখান থেকে খ্রিস্টাব্দ শুরু হবে। আচ্ছা, তোমাদেরকে একটা কোশ্চেন করি। কেউ বলো তো একজন, ইথোপিয়াতে, ইথোপিয়া, ইথোপিয়াতে এখন কত সাল? ইথোপিয়াতে কত সাল? ইথোপিয়াতে এখন কত সাল চলতেছে? কেউ একজন বলো তো। সালমান আহমেদ। ঠিক আছে, সরি আমার ভুল হয়ে গেছে কোশ্চেন করা, থাক আমি আর বলবো না। আচ্ছা যাই হোক, আমরা তাহলে এটা আনসার দিছি সবাই। ভারতবর্ষে 1500 খ্রিস্টপূর্বাব্দে। কনসেপ্টটা ক্লিয়ার না আমাদের? কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার, কনসেপ্টটা আমাদের ক্লিয়ার। কোথায় ক্লাস সেভ আছে? সেভ এটা থাকবেই। এগুলো ক্লাস তো দিয়ে দেওয়া হবে আপনাকে। অব্দ, অব্দ মানে হইলো সাল বা গণনা। বর্ষ মানে যেমন সাল বা গণনা, সেরকম অব্দ মানে কি? অব্দ মানে সাল বা গণনা, বিশেষ করে বাংলার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
তারপরে ব্যবহার করা হয় বঙ্গাব্দ। বঙ্গ মানে কি? বঙ্গ মানে বাংলা, অব্দ মানে কি? অব্দ মানে হলো সাল, মানে হইলো বাংলা সাল, বাংলা সাল। কেন 2017? কেন 2017 জানেন? 2017 হওয়ার কারণে যীশু খ্রিস্টের যে জন্ম, এই জন্মটা নিয়ে তাদের মধ্যে মত পার্থক্য আছে। আমরা যে খ্রিস্টাব্দ গ্রেগরিয়ান ক্যালেন্ডার ফলো করি না, এই অনুযায়ী কি হয়? এই অনুযায়ী আমরা দেখতে পাই যে বলা হয় যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করছে খ্রিস্টপূর্বাব্দ তৃতীয় শতক বা চতুর্থ বা পঞ্চম, এরকম করে বলা হয়। ভাই, আমরা তো হিসাবই করি যে যীশু খ্রিস্ট জন্মের আগের সাল খ্রিস্টপূর্বাব্দ, তাহলে খ্রিস্টপূর্বাব্দ তৃতীয় চতুর্থতে কেন যীশু খ্রিস্টের জন্ম হবে? এটা নিয়ে মত পার্থক্য আছে। যীশু খ্রিস্টের জন্মের রিয়েল সাল কেউই জানে না। তো ইথিওপিয়ার যারা যাজক রয়েছে, পোপ রয়েছে, এরা যীশু খ্রিস্টের জন্মটাকে আরো 7 বছরের মতো পিছনের দিকে ধরে, 7 বছর 8 মাস সামথিং তারা কি করে, আরো পিছনের দিকে ধরে রাখে। এই জন্য তাদের সালের এরকম ঝামেলা। আর তাদের ওখানে কিন্তু জাস্ট 12 ঘন্টা, 24 ঘন্টা কিন্তু না। সব মনে করো যে ভোর 6টা থেকে শুরু করবে, সন্ধ্যা 6টা, এইরকম। এখানে ঘড়ি কত? ঘড়ি হইলো 12 ঘন্টায়, 24 ঘন্টা না। আমাদের কিন্তু 24 ঘন্টা, বাট আমরা 12 হিসেবে হিসাব করি, আর ওদের একেবারেই 12 ঘন্টা। আর ওদের মাস হইলো 13টা মাস, 13 মাসে 1 বছর। ব্যাপারটা অনেক হাস্যকর। 13 মাসে যে 1 বছর না, এখানে 12 মাস যেটা, এই 12 মাস কিন্তু 30 দিন করে, মানে 360 দিন, 3 × 12 = 60, 360। বাকি যে 1 মাসটা আছে না, এই 1 মাসের সময়কাল হলো কোনোটাতে 5, কোনোটাতে 6। যদি অধিবর্ষ হয় তাহলে হইলো 6, মানে 366। আর নর্মালি কত? 365। সময়টা সেম। বাট ওই যে ধরছে তারা যে না, যীশু খ্রিস্ট এই সময় জন্মগ্রহণ করে নাই, তিনি আরো 7 বছর আগে জন্মগ্রহণ করছে, এরকম ব্যাপারটা এটা। এমডি বোরহান, আপনি খ্রিস্টাব্দ মানে হইলো যীশু খ্রিস্টের জন্মের পরের সাল, যেগুলো এগুলো হইলো খ্রিস্টাব্দ, এটা নর্মাল। 13 মাসে 1 বছর, ওখানে 13 মাসে 1 বছর। মোটিভেশন হইলো এটা যে ভাই, আমার নিজের পড়তে হবে, নিজের জীবনের জন্য পড়তে হবে, বাবা মার হ্যাপিনেস এর জন্য পড়তে হবে। এগুলো যদি কিছু মনে না হয়, তাহলে মনে করবা যে সুন্দর করে আমার ফ্রেন্ডরা যখন চান্স পাবে, ফেসবুকে যখন পোস্ট আপলোড করবে, ওই যে ঢাবির কার্জনে পোস্ট আপলোড করে যারা সেকেন্ড টাইমার্স, তারা তো কষ্ট পাও। তারপরে মনে করো চট্টগ্রামে যে কনসার্ট হয়ে গেল, কনসার্ট দেখতে বলতেছি না কিন্তু, কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি আপলোড করবে সুন্দর করে। জাবিতে ওই যে পানির ট্যাঙ্ক যেটা আছে, মানে শহীদ মিনার সবচেয়ে উঁচু শহীদ মিনার, ওইখানে যে ছবি আপলোড করবে, তখন বুঝতে পারবা যে কষ্ট কাকে বলে। বুঝতে পারছো? আর যখন এখন কিছু মনে হচ্ছে না, ধুর এগুলো আবার ক্লাস করা লাগে, এগুলো আবার পড়তে হবে, কি হবে না হবে, এগুলো মনে হচ্ছে না? মনে হচ্ছে, ঠিক আছে। এইটা কবে বুঝবা জানো? বুঝবা হইলো এই যে ফোন হাতে নিয়ে যখন রেজাল্টটা চেক করবা, পজিশন অনেক পিছনে, সাবজেক্ট পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তখন বুঝতে পারবা যে কষ্ট কাকে বলে। এখন তো কিছু মনে হবে না। যাই হোক, আমি এই পড়াশোনাটা কমপ্লিট করে দিই তোমাদের। তাহলে আর্যের কনসেপ্টটা আমরা বুঝতে পারলাম যে 1500 খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দে আসছিল। কই থেকে আসছে তারা? ইরান থেকে আসছে, ইরান থেকে আসছে বা রাশিয়া থেকে আসছে। তখন যেটা অপশনে থাকবে তখন আপনারা সেটা দেখাবেন। পর্বতমালার কথা যদি বলি আমরা, ইউরাল পর্বতমালা, ইউরাল, ইউরাল পর্বতমালা, ইউরাল পর্বতমালা, ইউরোপের ইউরাল পর্বতমালা থেকে তারা এখানে আসছেন। তারা যে যুগটা গড়ে তুলছে তাকে বলা হয় কি? বৈদিক যুগ। বৈদিক যুগ মানে বেদ কেন্দ্রিক যে যুগটা ছিল, বেদ কেন্দ্রিক যে যুগটা ছিল সেটা। বেদ 4 ভাগে বিভক্ত, এবং আর্যরাও কিন্তু 4 ভাগে বিভক্ত ছিল। বেদও 4 ভাগে বিভক্ত ছিল, আর্যরাও কিন্তু 4 ভাগে বিভক্ত ছিল। যারা এখানে হিন্দু ধর্মের আছে বিশেষ করে, বা রাজা রামমোহন রায় সম্পর্কে যারা অনেকে জানো না, রাজা রামমোহন রায়ের সংস্কার সম্পর্কে একটু পড়িও। ব্রাহ্ম সমাজ, তারপরে আত্মীয় সমাজ, এখানে কিন্তু তিনি অনেক ভালোভাবে বুঝিয়েছে এই বিষয়গুলো। ধর্মীয় তো, এই জন্য আমি আলোচনা করতেছি না। আচ্ছা, যাই হোক, বেদ কেন্দ্রিক যে যুগটা গড়ে উঠেছিল তাকে বলা হচ্ছে কি? বৈদিক যুগ। বা আর্য কেন্দ্রিক যে যুগটা গড়ে উঠেছিল তাকে বলা হচ্ছে কি? আর্য যুগ। আর্য যুগ, বৈদিক যুগ সব কিন্তু সেম, সব কিন্তু সেম। আর্যরাও 4টা শ্রেণীতে বিভক্ত, ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র, এরকম। আবার বেদও কিন্তু 4টা ভাগে বিভক্ত, বেদও কিন্তু 4টা ভাগে বিভক্ত। মাঝে মধ্যে কিন্তু প্রশ্ন চলে আসে। সেকেন্ড টাইম, হ্যাঁ এটা অবশ্যই, এটা অবশ্যই 100-র মধ্যে আপনি থাকতে পারবেন। 100-র মধ্যে অবশ্যই অবশ্যই থাকা যায়। আমি আপনাকে বলি, আমাদের ব্যাচে শিমু আপু যে ছিল, উনি ম্যারিড, ম্যারিড উনি। উনি ছবিতে যখন পরীক্ষা দেয়, ছবিতে যখন 5 মার্ক নেগেটিভ কাটে, কত মার্ক? 5, এখন তো 3 মার্ক, এটার পেছনে কিন্তু আমাদের অনেকটা অবদান আছে। তো 5 মার্ক যে নেগেটিভ কাটে না, এই 5 মার্ক নেগেটিভ কাটার পরও উনি এখানে 65 হয়েছিল, বা এরকম 60-এর মধ্যে, এই রেঞ্জে ছিল। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এটা আসলে সম্ভব, এটা আসলে সম্ভব। আচ্ছা, আমরা নেক্সট আলোচনা করব আমাদের কোন কনসেপ্টটা নিয়ে। আমরা এটা শেষ, আপাতত শেষ করে দিলাম। আর লেকচার শিট দেওয়া আছে, ওখানে ইম্পর্টেন্ট লাইনগুলো দেওয়া আছে, আমি যা যা বোঝাই দিয়েছি এগুলো পড়বো ওটার সাথে মিল রেখে। এখন আমরা জনপদ নিয়ে আলোচনা করব। জনপদ, এটা একটু জনপদটা দেখি। জনপদ নিয়ে আলোচনা করব আমরা। এন্ড আমরা পরের দিন পরিব্রাজক আর রাজনৈতিক যে ইতিহাসটা আছে এই কনসেপ্টটা নিয়ে আলোচনা করব।
হ্যাঁ, অবশ্যই অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন, জাস্ট পড়াশোনাটা করতে থাকেন ভাই। চার এমসিকিউ সলভিং এগুলো শেষ করেন, পরীক্ষা দেন নিয়মিত, ইনশাল্লাহ বেস্ট কিছু হবে। আচ্ছা, প্রাচীন বাংলার জনপদ। জনপদ তো অনেক পড়ছো না, বাট ওয়াই জনপদ কেন বলা হচ্ছে, কনসেপ্টটা হলো এটা। আমার কিন্তু নর্মাল কোশ্চেন এটা না, যে পুন্ড প্রাচীন জনপদ, পুন্ডতে এটা এটা আছে। আমার হলো কিছু কিছু ক্রিটিক্যাল কোশ্চেন যেটা তুমি জানো না, এটা আমার জানানোর দায়িত্ব। আর বইতে তো সব দেওয়া আছে, তাই না? আচ্ছা, এই যে জনপদ শব্দটা কেন ব্যবহার করা হলো, জনপদ শব্দটা যদি আমরা ভাঙি তাহলে কি পাবো এখানে? জন, এ দ্বারা কি বোঝাবে? মানুষ বোঝাবে, বা পদ দ্বারা কি বোঝাবে? স্থানকে বোঝানো হবে। পদ মানে এখানে পা রাখা হয় যেখানে, বা পা স্থান মানে এক কথায় স্থান। পদ মানে কি? পদ মানে হইলো স্থান, মানুষের বসবাসের স্থান মানে লোকালয়। লোকালয়, লোকালয়, বা আমরা নর্মালি রাজ্য বলে থাকি। আচ্ছা, ওই কনসেপ্টে আমরা যাব না। এখন কথা হইলো যে ভাইয়া, আমরা এটাকে কেন দেশ, রাজ্য, রাষ্ট্র এগুলো বললাম না, এগুলো আমরা কেন বললাম না? আমি একটু লিখি চলো। রাজ্য, এটা আমি আগের রাজ্যের কথা আলোচনা করতেছি। রাজ্য, তারপরে রাষ্ট্র, তারপরে আচ্ছা দেশ বা রাষ্ট্র দুইটাই সেম। আচ্ছা, এই কনসেপ্ট লিখলাম। তো আমরা কেন এইটাকে জনপদ বলতেছি, কেন রাজ্য রাষ্ট্র বলতেছি না? এখানকার যে রাজ্যটা আমি লিখছি, প্রাচীন বাংলায় এই রাজ্য মানে হইলো এখানে একজন কি থাকবে? রাজা থাকবে, যে কি হবে এই ভূমিটার উপর সাহিত্য শাসন বা সার্বভৌমত্ব থাকবে তার, এই অঞ্চলটার প্রতি মানুষের স্বাধীনভাবে সেটা শাসন করবে। এরকম ছিল না প্রাচীনে, এরকম ছিল না। রাষ্ট্র দেশ তো হওয়ার কোনো প্রশ্নই আসে না। অর্থাৎ প্রাচীনকালে অখণ্ড কোনো রাষ্ট্র বা রাজ্য গড়ে না ওঠার কারণে ঐতিহাসিক বা ইতিহাসবিদরা একে জনপদ হিসেবে উপস্থাপন করছে। নর্মালি জনগণ বসবাস করতেছে লোকালয়, এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি জনপদ। এই জন্য কিন্তু কিসে অভিহিত করেছে? জনপদ হিসেবে। আচ্ছা আচ্ছা, শেষের দিকে এসে প্রবলেম হইলো। আচ্ছা, এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে? আমি ওটাই ছবির কথা বলছিলাম। ছবিতে শুধু নেগেটিভ মার্ক, বাকিগুলোতে নাই। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, জনপদটা বুঝতে পারেন না আপনারা। আচ্ছা, আমি বলতেছি জনপদটা হইলো আপনার প্রাচীন কালে বা প্রাচীন আমলে কোনো অখণ্ড দেশ বা রাষ্ট্র গড়ে ওঠে নাই, যার কারণে ঐতিহাসিক বা ইতিহাসবিদরা এইসব অঞ্চলকে জনপদ হিসেবে অভিহিত করেছে। জনপদ বলতে নর্মালি বোঝানো হবে লোকালয়, যেখানে জনগণ বসবাস করেছে। জনপদের জন দ্বারা জনগণ বা মানুষকে বোঝানো হবে, পদ দ্বারা স্থানকে বোঝানো হবে। এটাই হইলো কনসেপ্ট এখানকার। আচ্ছা, এই জন্য আমরা কি বলতেছি? এগুলোকে জনপদ বলতেছি। পরবর্তীতে আমরা দেখতে পারবো চতুর্থ শতকে স্বাধীন রাষ্ট্র গড়ে ওঠে বা রাজ্য গড়ে ওঠে বঙ্গ ও গৌড়ের কথা, যেটা আমরা সরি ষষ্ঠ, ষষ্ঠ, চতুর্থ না, এটা হলো ষষ্ঠ। আচ্ছা, আমরা এখন দেখবো চলো, এখানে যা যা লেখা আছে এটা কি দেখা যাচ্ছে? এটাই আমার একটু জানাও তো। ম্যাপটা প্রয়োজন তো? এটা কি দেখা যায়, বোঝা যায়? লম্বা ক্লাস না, লম্বা ক্লাস না, ব্লার। আচ্ছা, এটা আপনি পাবেন, এটা আপনি গুগলেও পাবেন, এটা 10 মিনিট স্কুলের, গুগলেও পাবেন। দেখা যাচ্ছে। আচ্ছা, শেষের দিকে কেন প্রবলেম হচ্ছে খোদা? আচ্ছা, ম্যাপটা ক্লিয়ার না হলো, আমার কথাটা শোনেন, আমার কথাটা শোনেন জাস্ট, তাহলেই হয়ে যাবে। একটু ব্রেক না, আমি এটা দিয়ে শেষ করে দেব, এটা দিয়ে আমি শেষ করে দেব। আচ্ছা, তো আমরা প্রথমত একটা রাজ্য সম্পর্কে জানবো, সেটার নাম কি? সেটার নাম হইলো গঙ্গা হৃদয়। গঙ্গা হৃদয়। গঙ্গা হৃদয়ের অস্তিত্বকাল কখন ছিল? গঙ্গা হৃদয়ের অস্তিত্বকাল ছিল খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে, চতুর্থ শতকে, খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে এটার অস্তিত্ব ছিল। সেই সময়কার সেনাবাহিনী কে ছিল আমাদের এখানে আসছিল বলা চলে, সেটা হইলো আলেকজান্ডার। আলেকজান্ডার, আলেকজান্ডার, আলেকজান্ডার সেই সময় এসেছিল। পরবর্তীতে এই গঙ্গারিডয় কিন্তু মৌর্যের সাথে যুক্ত হয়ে যায়, মৌর্য সাম্রাজ্যের সাথে যুক্ত হয়ে যায়, নন্দ মৌর্য এগুলোর সাথে যুক্ত হয়ে যায়। আলেকজান্ডার সেই সময়কার সেনাপতি ছিল। এই গঙ্গারিডয় সম্পর্কে জানার উৎস কি? যদি এখানে আলেকজান্ডার এসে থাকে, আলেকজান্ডারের সাথে সম্পর্কিত, তাহলে কারা? গ্রিক। গ্রিক, গ্রিক বিবরণী থেকে আমরা এটা জানতে পারবো। এটা টলেমির বিবরণী বলতে পারি আমরা, টলেমির বিবরণী বা গ্রিক বিবরণী থেকে আমরা গঙ্গারিডয় রাজ্য সম্পর্কে জানতে পারি। গঙ্গারিডয় রাজ্য, যার অবস্থান কোথায়? যার অবস্থান হইলো বঙ্গে। একটু লিখে নাও জাস্ট, আমরা ক্লাস শেষের দিকে আছি।
এদিকে দেখা যায় না। আচ্ছা, ওয়েট 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 ওয়েট, এখানে ঠিক আছে। আচ্ছা আমি আপনাকে বলতেছি, নর্মালি বলি, আচ্ছা মানে শেষের দিকে আসছি তো বুঝতে পারছি। আহ আপনাদের অনেকটা ইয়ে হয়ে গেছে জিকে, এরকম ব্যাপার আর কি, অনেক কিছু পড়া হয়েছে কিন্তু আমরা কি শুরু করছি মানে বঙ্গ থেকে আমাদের লিবারেশন ওয়ার পর্যন্ত চলে গেছিলাম। বুঝতে তো পারতেছেন মানে কোন জায়গা থেকে কোন জায়গায় যাইতে হয়েছে মাথার মধ্যে। তো এটা একটু অন্য ব্যাপার। আচ্ছা যাই হোক, আমি বলি, গঙ্গারিডয় রাজ্য, যার অস্তিত্বকাল কত, খ্রিস্টপূর্ব চতুর্থ শতক। এখানে আলেকজান্ডার দ্য গ্রেট আসছিল সেই সময় খালি সেনাপতি ছিল, আক্রমণ করেছিল। আমরা নেক্সট ডেতে এটা কমপ্লিট করব। এখানকার বিবরণী জানতে পারি আমরা গ্রিক বিবরণ থেকে বা টলেমির বিবরণী থেকে আমরা জানতে পারি। গঙ্গা হৃদয় বা গঙ্গা হৃদয় রাজ্যের অবস্থান কোথায় ছিল? বঙ্গে ছিল। এটার অবস্থান বঙ্গে ছিল। আচ্ছা যাই হোক, আমরা নেক্সটে দেখবো এখন আমাদের মেইন যে ব্যাপারগুলো, সেটা হলো বঙ্গ, বঙ্গ জনপদ, তারপরে পুন্ড্র জনপদ, এই দুইটা আমরা দেখবো। প্রথমত কিন্তু আমরা বঙ্গ সম্পর্কে ডিটেলস জানে আসছি। এখন আমরা পুন্ড্র সম্পর্কে একটু জানবো, পুন্ড্র সম্পর্কে জানবো। এই পুন্ড্র শব্দের অর্থ কি? পুন্ড্র শব্দের অর্থ কি কেউ একজন বলো তো, যারা তোমরা লাইভ ক্লাস করছিলা। মোবাইলে চার্জ শেষ, সমস্যা নাই, আহ আমরা ক্লাস শেষ করবো এখন। পুন্ড্র অর্থ কি? আখ, আতিকা বর্ষা, থ্যাংক ইউ। আখ, এই যে পুন্ড্র, এই শব্দটার অর্থ কি? পুন্ড্র শব্দের অর্থ আখ, মানে আমাদের ওই বগুড়ার যে অঞ্চলটা আছে না, মানে আমি তো বগুড়ার, মহাস্থানগড় আশেপাশে ওইদিকে অঞ্চলকে বোঝানো হচ্ছে আখ। কানিংহাম মেইনলি এটা প্রমাণ করছে যে পুন্ড্র যে কথা, মহাস্থানগড় বা বগুড়া এটা সেই কথা, সেটাকে বোঝানো হয়। তো এই অঞ্চলে প্রচুর পরিমাণে আখ উৎপাদিত হইতো। এই পুন্ড্র দ্বারা কি বোঝানো হইতো? পুন্ড্র দ্বারা আখ বোঝানো হয়। এবং পুন্ড্র দ্বারাই কি বোঝানো হয়? জাতি বোঝানো হয়। আর এই পুন্ড্র জাতি কি করেছে? পুন্ড্র নগর গড়ে তুলেছে। পুন্ড্র নগর গড়ে তুলেছে। এই পুন্ড্র নগরের আরেকটা নাম কি? পুন্ড্র বর্ধন। পুন্ড্র বর্ধন, আমাদের ক্লাস না সর্বোচ্চ 10 মিনিট, পুন্ড্র বর্ধন বলা হয় এটা, পুন্ড্র নগর। তো পুন্ড্র নগর আর পুন্ড্র বর্ধন বলতে কি বোঝানো হয় ভাইয়া? দুইটাই কি সেম? পুন্ড্র নগর বলতে বোঝানো হচ্ছে পুন্ড্র জাতি যে নগরে বসবাস গড়ে তুলেছে বা বসবাস গড়ে তোলার ফলে যেটা নগরে পরিণত হয়েছে, এটাকে আমরা কি বলতেছি? পুন্ড্র নগর বলতেছি। আর পুন্ড্র জাতি যখন আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করে, অনেক বেশি জনগণ হয়ে যায়, তখন আমরা তাকে কি বলতেছি? পুন্ড্র বর্ধন বলতেছি। মানে অঞ্চলটা অনেক বড় হয়ে যায়, তখন আমরা কি বলতেছি? পুন্ড্র বর্ধন বলতেছি। আচ্ছা, এই পুন্ড্রের প্রাচীনতম বৈশিষ্ট্য কি? এই পুন্ড্রের অন্যতম বৈশিষ্ট্য হইলো কি, এটা প্রাচীনতম জনপদ। এটা যে বিসিএস এ কতবার আসছে, নর্মালি পরীক্ষাও আসে অনেকবার। প্রাচীনতম জনপদ, প্রাচীনতম জনপদ। কিভাবে আমরা মনে রাখতে পারি? পতে পুন্ড্র, পতে প্রাচীন জনপদ, পতে পুন্ড্র, পতে প্রাচীন জনপদ। আর তোমরা যারা পড়তেছো জিকে, একজন জিকে জিকে শিক্ষার্থী হিসেবে সবার কাছে মানচিত্র থাকতে হবে। যারা মানচিত্র এখনো কেনো নাই, আলাউন্সের বাংলাদেশ আন্তর্জাতিক দুইটা মানচিত্র কিনে নেবা, দুইটা মানচিত্র দ্রুত কিনে নেবা। আর এখানকার স্লাইডটা তোমাকে দিয়ে দেওয়া হবে, স্লাইড থেকে তুমি অঞ্চলগুলো ভালোভাবে দেখে নিতে পারবা, কোনো সমস্যা নেই। পুন্ড্র কি? পুন্ড্র হলো প্রাচীনতম জনপদ। বঙ্গের সাথে এরকম ইনফরমেশন কি, বতে বড়, বতে বঙ্গ, বঙ্গ এই জনপদটা সবচাইতে বড়। পুন্ড্র হইলো প্রাচীন আর বঙ্গ হইলো কি? বড়, বঙ্গ হইলো বড়, এটা আর কি। হ্যাঁ হবে, সমস্যা নাই। যাদের কাছে যে মানচিত্র আছে ঠিক আছে, যাদের কাছে নাই তারা কিনবেন আলান্সের মানচিত্র, এটা অনেক ভালো, আমি নিজে এটা ফলো করি। আচ্ছা, তাই এটার মধ্যে কি কি আছে? বগুড়া আছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, এই পুন্ডের মধ্যে রয়েছে। পুন্ডের অঞ্চলটা কোথায়? এই যে এখানে 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 এই অঞ্চল। তারপরে আমরা এখানে দেখতে পারবো বরেন্দ্র। এই বরেন্দ্র আর পুন্ড্র এই অঞ্চল জনপদ গুলো প্রায় সেম। আর এই বরেন্দ্র কোনো পূর্ণাঙ্গ জনপদ না। বরেন্দ্র কি না? বরেন্দ্র কোনো পূর্ণাঙ্গ জনপদ না। বরেন্দ্র এই যে পুন্ড্রের অন্তর্ভুক্ত, পুন্ড্রের অন্তর্ভুক্তকে এই যে আমাদের বরেন্দ্র। মানচিত্র, আচ্ছা মানচিত্র কথা বললাম, আলাউস মানচিত্র, এটা আপনারা ফলো করতে পারেন। আলাউস মানচিত্র, আলাউস মানচিত্র, এটা আপনারা দেখবেন, আলাউস মানচিত্র। আর মেমোরাইজিং পরীক্ষা সম্পর্কে আপনাদেরকে একটু বলে নেই। মেমোরাইজিং পরীক্ষা আপনি একটা ডিভাইস থেকে 3 বার দিতে পারবেন, বাট আপনি রেজাল্টের পর 3 বার দেওয়ার ট্রাই করবেন, এখন না। এখন একবারই পরীক্ষা দিয়ে 12টার দিকে রেজাল্ট দেওয়া হবে, দেন আপনি ট্রাই করবেন। আর এটার পরীক্ষার সময় হইলো যখন লিঙ্ক দেওয়া হবে তারপরে থেকে রাত 12টা পর্যন্ত। যদি লিঙ্ক কোনো কারণে কোনোদিন দেরি করে দেওয়া হয়, ধরেন 9টা বা 10টায় দেওয়া হইলো, তখন ডিউরেশন বাড়ানো হবে। আচ্ছা আমরা দেখি, এই মানচিত্র দেখলে কিন্তু ইজিলি মনে রাখতে পারবো এটা। তাহলে কি বরেন্দ্র, বরেন্দ্র আর পুন্ড্র সেম। সেম হইলো এই বরেন্দ্র কোনো পূর্ণাঙ্গ জনপদ না, যা কি পুন্ড্রের অন্তর্ভুক্ত। আর পুন্ড্র কি? পুন্ড্র হলো সবচাইতে প্রাচীন জনপদ, সবচাইতে প্রাচীন জনপদ।
তারপরে আসতেছে বঙ্গ, এই যে মাঝখানের এই অংশটা কি, এই অংশটা হলো আমাদের বঙ্গ জনপদ, যার মধ্যে বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী এই অঞ্চলগুলো অন্তর্ভুক্ত, মুন্সিগঞ্জ এই অঞ্চলগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এখন বলতে পারেন যে ভাইয়া বরিশাল এটা তো চন্দ্রদ্বীপের মধ্যে অন্তর্ভুক্ত না? হ্যাঁ, চন্দ্রদ্বীপ এটাও কোনো পূর্ণাঙ্গ জনপদ না, এটাও বঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত, বঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে আপনি যদি এই অঞ্চলের দিকে তাকান, এই অঞ্চলটা একেবারে ইজিলি মনে রাখা যায়, এই অঞ্চলটা ইজিলি মনে রাখা যায়। এটা কি? এটা হইলো আমাদের হরিকেল। উপরে কি রয়েছে? সিলেট রয়েছে, তারপর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। এই অঞ্চলটা কি? এই অঞ্চলটা হইলো আমাদের হরিকেল। তাহলে হরিকেলের মধ্যে কি রয়েছে? সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। আবার এই অঞ্চলটা যেটা আছে, এই অঞ্চলটার মধ্যে রয়েছে কি? বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী, তারপরে ত্রিপুরা ওই অঞ্চলের মধ্যে আছে, কুমিল্লা, নোয়াখালী, ত্রিপুরা। আর কুমিল্লার পূর্ব নাম কিন্তু সমতট। কুমিল্লার পূর্ব নাম কি? কুমিল্লার পূর্ব নাম হইলো সমতট। আর চন্দ্রদ্বীপ দ্বারা কি বোঝানো হয়? বৃহত্তর বরিশালকে বোঝানো হয়, বাট চন্দ্রদ্বীপ কিন্তু বঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত। গৌর যেটা, গৌর বেশিরভাগ অঞ্চলই কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গে রয়েছে, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম। বাট চাঁপাই নবাবগঞ্জ যেটা, এটা শুধু আমাদের মধ্যে পড়েছে, চাঁপাই নবাবগঞ্জটা আমাদের মধ্যে পড়েছে, এই অংশে আছে। আর রার যেটা, এটা সম্পূর্ণ বাহিরে। আমি একটু আবার বুঝাই দিই আপনাদেরকে, এখান থেকে আপনি কোনটা পড়বেন ভালোভাবে, অনেক মনোযোগ সহকারে পড়তে হবে। এগুলো পরে বোরহান, এগুলো পরে, আগে ক্লাস করো ভালোভাবে। তো বঙ্গ, এটা হলো সবচেয়ে বড় জনপদ, এটা ভালোভাবে মনে রাখবা। বিশেষ করে ঢাকা, পটুয়াখালী, বরিশাল এই অঞ্চলগুলো মাঝে মধ্যে পরীক্ষায় চলে আসেন। তারপরে এই বঙ্গ জনপদের কিন্তু আমরা যদি ভাগ করি তাহলে দেখতে পারবো যে পদ্মাকে কেন্দ্র করে ভাগ করা হয় উত্তর ও দক্ষিণে। এখানে দুইটা জনপদের অস্তিত্ব বা শিলালিপি টাইপ পাওয়া গিয়েছে, সেটা হইলো কি বিক্রমপুর ও নাব্য, যেটা বঙ্গে পাওয়া যায়। বিক্রমপুর ও নাব্য এই দুইটা অঞ্চলে ভাগ করা হয়, বিক্রমপুর ও নাব্য। তারপরে পুণ্ড্রের ক্ষেত্রে পুণ্ড্র শব্দের অর্থ কি? পুণ্ড্র শব্দের অর্থ হলো আখ। পুণ্ড্র দ্বারা কি বোঝানো হয়? জাতি বোঝানো হয়, জনপদ বোঝানো হয়, সবকিছুই সেম, এটার কোনো কাহিনী নাই। তারপরে চাঁপাই নবাবগঞ্জের কাহিনী আছে, গৌড়ের সাথে মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে। এখানে হরিকেলটাও ইম্পর্টেন্ট, সমতটটাও ইম্পর্টেন্ট। এখানে হরিকেল কি? হরিকেল হলো সিলেট, তারপরে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। আর আমাদের সমতট কি? সমতট হলো বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলটা পড়বে সমতটের মধ্যে। তো একটা কথা তোমাদেরকে বলি, অনেক সময় জনপদের নামের সাথে যে অঞ্চলের নামটা রয়েছে সেটার সাথে মিল রেখে রাখা হয়। যেমন কুমিল্লা যেটা আছে না, কুমিল্লার পূর্ব নাম কি? কুমিল্লার পূর্ব নাম হইলো সমতট, সমতট। তারপর যদি কখনো পরীক্ষায় প্রশ্ন থাকে যে রাঙ্গামাটির পূর্ব নাম কি, তাহলে কি তুমি দাগাবা? হরিকেল দাগাবা। যদি দেখতেছো কোনো অপশন মিলতেছে না পূর্ব নামের সাথে, তখন তুমি ডিরেক্ট জনপদকে দাগায় আসবা, ডিরেক্ট জনপদকে দাগায় আসবা, তাহলেই হয়ে যাবে। এই কনসেপ্টটা অনেক ইজি। জাস্ট মানচিত্র নিয়ে বসে চোখ বন্ধ করে একটু চিন্তা ভাবনা করে যে কোথায় কি আছে, জাস্ট কল্পনায় নিয়ে আসবা। জিকের ব্যাপার কিন্তু গল্প, কল্পনা এটার মাধ্যমে পড়তে হয়, কল্পনায় নিয়ে আসবা, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা। জি জি, ফাউজিন আপু আমি অনেক ভালো, আমি ক্লাসটা শেষ করবো এখন। তো এই হইলো আমাদের কনসেপ্টটা, জনপদ এইটা। এতটুকু পড়লে আপাতত তোমাদের জন্য এনাফ। এইটা করার পর তোমার কাজ কি হবে জানো? কাজ কি হবে? আমাদের ক্লাস ছিল একটা লাইভ ক্লাস, লাইভ ক্লাসের লেকচার 1 যেটা আছে, লেকচার 1টা ভালোভাবে করে নেবা, লেকচার 1 লেকচার 2 এগুলো করে নেবা। ওখানে কিন্তু এমসিকিউ সলভ করা হয়েছে, এগুলোর উপর এমসিকিউ সলভ করা হয়েছে, ওটা তুমি ওখান থেকে দেখে নিতে পারো। তো আজকের ক্লাস আপাতত আমি এখানে স্টপ করতেছি। এন্ড নেক্সট ডে তে আমি প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস এবং পরিব্রাজকের যে কাহিনীটা আছে এইটা আমরা কমপ্লিট করব। এটা আপনারা পড়ে আসবেন, আমি বিভিন্ন কোশ্চেন করব আপনাদেরকে, আপনারা সেটার আনসার করবেন। এন্ড আমি আমার পড়াশোনাটা সামনের দিকে এগিয়ে নেব। আপনাদের যদি কোনো কনফিউজিং বিষয় থাকে সেটা আমাকে জানাবেন। এন্ড আজকের যে লেকচারটা হইলো, এই লেকচারে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ইনবক্সে করবেন, আমি আপনাকে সলভ করে দেবো সেইটা। আপনাদের যদি 3টা ক্লাস হয়ে যায় তাহলে 3টা ক্লাস পরে এক্সাম হবে এবং সেটা নোটিশ গ্রুপে দেওয়া হবে। আপনার কাজ হবে আপনি যেই ব্যাচে আছেন সেই ব্যাচের নোটিশ গ্রুপ ফলো করা, সেই ব্যাচের নোটিশ গ্রুপ জাস্ট ফলো করবেন, এর ব্যতীত কোনো কিছু আপনাকে ফলো করতে হবে না। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা গ্রুপে করতে পারেন। আর যদি মনে হয় যে না মেন্টরদেরকে করতে হবে, তাহলে আবিরের নাম্বার দেওয়া আছে, আমার নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করেন, তাহলেই হয়ে যাবে। আর এটার মেইন স্লাইড যেটা, এটা কিন্তু আপনাদের গ্রুপে দেওয়াই আছে, অক্সিজেন সাজেশনে মেবি দেওয়া থাকতে পারে, জিকে আলটিমেট সাজেশন, এটা ফলো করবেন, তাহলেই হয়ে যাবে। আর এক্সামের ব্যাপারে আমরা ডিটেলস জানাই দেবো, এটা কবে হবে, কখন হবে, সবকিছু। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমি এখানে শেষ করলাম, আমি রেকর্ডিংটা স্টপ করতেছি। আর যাবতীয় কোনো জিজ্ঞাসা আমার ইনবক্সে করবেন, তাহলে আমি সলভ করে দেবো সেটা। তাহলে শেষ। আসসালামু আলাইকুম।